সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক এবং সহকর্মী বন্ধুরা আর যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে লাইভে এসেছি কাউসার হাওলাদার, সহকারী অধ্যাপক, ভাইস প্রিন্সিপাল, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় থেকে সুনির্দিষ্টটি টপিক অর্থাৎ আমরা মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রথম অংশটুকু নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা হয়তো আমাকে শুনতে পাচ্ছ, তো যদি একটু সবাই কমেন্টস করে জানাও যে সব কিছু ওকে আছে কিনা, তাহলে হয়তো আমরা আমাদের আজকের বিস্তারিত আলোচনায় চলে যাব। তো আমি একটু চেক করে দেখে নেই যে আমাদের লাইভের সব কিছু ঠিক আছে কিনা। মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রথম দুঃখিত হ্যাঁ, আমাদের সাথে অনেকেই যোগ দিয়েছে ইতিমধ্যেই। একজন লিখেছে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে আসলে খুব মজার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমি খুবই এক্সাইটেড এবং এই চ্যাপ্টারটি পড়াতে গিয়ে আমি আমার ক্লাসরুমে অনেক এক্সাইটেড ফিল করি, কারণ জীববিজ্ঞান, আমি বিলিভ করি যে জীববিজ্ঞান আমাদের জীবন নিয়ে যে বিজ্ঞান সেটাই জীববিজ্ঞান, এবং মূলত যে এটা জীবন সঙ্গীন প্রত্যেকটা ঘটনাকেই আসলে রিপ্রেজেন্ট করে জীববিজ্ঞানের মাধ্যমে। আর 10ম অধ্যায় যেটি বর্তমান সময়ের বর্তমান যে উদ্ভূত পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে অনেকটাই কিন্তু সামঞ্জস্যপূর্ণ, যে আসলে আমাদের বডিতে ডিফেন্স সিস্টেমটা কিভাবে কাজ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সম্ভবত সব ঠিক আছে। হ্যাঁ, অনেকেই লিখছে স্যার ঠিক আছে। তো আমরা আমাদের মূল পাঠে, মূল আলোচনায় চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই মুহূর্তে যারা আমার সাথে জয়েন করলা তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়ের গত পর্বে আলোচনা করেছিলাম আমরা মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার ধারণা এবং ব্যাকটেরিয়া ধ্বংসে ত্বকের ভূমিকা, প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা এবং ব্যাকটেরিয়া ধ্বংসে আমাদের পরিপাক নালীয় অ্যাসিড এবং উৎসেচকের ভূমিকা, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা ছিল। এবং এই সংক্রান্ত তোমাদের বাড়ির কাজ ছিল, নিশ্চয়ই তোমরা বাড়ির কাজটি যথাযথভাবে করেছো, কারণ আমরা যাই করি, যতটুকু পড়াশোনা করি, যতটুকু জ্ঞান অর্জন করি, একটা সময় গিয়ে আমাদেরকে একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, এবং সেই পরীক্ষায় অংশগ্রহণ করার ফলে তুমি যদি নিজেকে সেখানে রিপ্রেজেন্ট করতে না পারো একজন ভালো শিক্ষার্থী হিসেবে, সেটা কিন্তু আসলে তোমারই ব্যর্থতা। তো বারবার যেটা বলি যে জীববিজ্ঞান আসলে এটা বুঝে পড়তে হয়, এখানে মুখস্থ করার মতো কিছুই নেই, তবে কিছু শব্দ আছে স্পেসিফিক যেগুলো মুখস্থ রাখতে হয়। আজকে আমার যে কন্টেন্ট এটা খুবই ভারী, এই জন্য আসলে আলাদা কথাবার্তা বলার সময় খুবই কম, একেবারেই পড়াশোনায় চলে যাই। পড়াশোনার মধ্য দিয়েই আসলে অনেকগুলো আলোচনা আসবে, তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে এই সংক্রান্ত বিষয় নিয়ে, তোমরা দ্রুত প্রশ্ন করো। পাশাপাশি তোমরা তোমাদের এই ক্লাসটিকে, লাইভ ক্লাসটিকে শেয়ার করে দাও, যে যত খুশি পারো, যেখানে তোমাদের বন্ধুরা আছে সবাইকে এই ক্লাসটি দেখার সুযোগ করে দাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও আমার পরিচয়টা দিচ্ছি। আমি কাউসার হাওলাদার, সহকারী অধ্যাপক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকের আলোচিত বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়ের পরবর্তী অংশ, অর্থাৎ মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার পরবর্তী অংশটুকু। তো আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি যে একটি রাজদুর্গ কিংবা একটি যুদ্ধক্ষেত্রে একটি দুর্গ, যেখান থেকে আমরা কতগুলো ডিফেন্স লেয়ার দেখতে পাচ্ছি। এখানে হলো একটা ফার্স্ট লেয়ার, এখানে হলো সেকেন্ড লেয়ার, এখানে দেখতে পাচ্ছি থার্ড লেয়ার। তো আমরা যেহেতু প্রথম ক্লাসটার মধ্যে, প্রথম আলোচনায়, পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম যে ফার্স্ট লেয়ারটা কিভাবে এই ডিফেন্স সিস্টেমটা, আমাদের দেহের মধ্যে যে ডিফেন্স সিস্টেম আছে সেটাকে কিভাবে কাজ করে সে বিষয় নিয়ে আজকে আমরা সেকেন্ড এবং থার্ড লেয়ার, এবং কোনো জীবাণু যদি থার্ড লেয়ারকে ভেদ করে আমাদের দেহের অভ্যন্তরে আমাদের মূল ইমিউনো সিস্টেমটাকে ব্রেকডাউন করে ফেলে, তারপর কি হবে, সে সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা সহজেই বুঝতে পারছি যে আমাদের আজকের আলোচিত বিষয় হচ্ছে মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার দ্বিতীয় এবং তৃতীয় অংশ বা তৃতীয় স্তর নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিউট্রোফিল, যে কিছু কাজের সাথে রিলেটেড, এবং আমরা বাইরে থেকে যে ইনজেক্ট করে আমাদের দেহের ভেতরে
টিকা প্রবেশ করায় সে বিষয়টা আমরা এখানে রিপ্রেজেন্ট করেছি। আমাদের 10ম অধ্যায়ের আলোচিত বিষয় কিভাবে আমরা সুরক্ষায় থাকি, আমাদের বডিতে কোন কোন সেলগুলো কোন ধরনের কোষীয় বাধা আমাদেরকে সুরক্ষায় রাখে সে বিষয় নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের শিক্ষণফলটা আমরা দেখে নেই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলসের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে এবং মানবদেহের সহজাত ও অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাখ্যা করতে পারবে। ইননেট এবং অ্যাকুরেট আমাদের ইমিউনো ডিফেন্স সিস্টেম এটির কথা বলা হচ্ছে, এবং মানবদেহের প্রতিরক্ষায় অ্যান্টিবডি, ভ্যাকসিন বা টিকা এবং মেমোরি সেল বা স্মৃতিকোষের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। তো আমাদের সাথে এই মুহূর্তে অনেকেই যোগ দিয়েছে, আমরা একটু দেখে নেই কে কে আছে আমাদের সাথে। অনেকে লাইভে অংশগ্রহণ করেছে এই মুহূর্তে। খুবই ভালো লাগছে যে 85 শিক্ষার্থী আমাদের সাথে আছে। প্রত্যাশা করছি খুব শীঘ্রই আমাদের সাথে আরও অনেকেই জয়েন করবে লাইভে। এবং আবারও বলি যে এই ক্লাসটি তোমরা তোমাদের বন্ধু যে যেখানে আছে, যাকে লিঙ্ক করা দরকার, সবার সাথে শেয়ার করে দাও, সবাই যেন দেখতে পারে। আর আমাদের এই কষ্টটুকু সার্থক হবে তখনই যদি আমাদের এই 1 ঘন্টা সেশন দাঁড়িয়ে এখানে বকবক করা থেকে তোমরা কিছু শিখতে পারো, তোমাদের কোনো কিছু বিষয় কাজে লাগে, তাহলে আমাদের সার্থকতা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের শিখন ফলগুলো ধরে মূল পাঠে অংশগ্রহণ করি। তো প্রথম প্রতিরক্ষা স্তর যদি আমাদের দেহের মধ্যে ভেঙে পড়ে বা প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করে যদি কোনো জীবাণু প্রবেশ করে, তাহলে কি করে? স্বভাবতই যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর তখন সাহায্য নিতে হয়, সেগুলো তখন অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে আমাদের আগে জানা দরকার দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল এগুলো কিভাবে কাজ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে ম্যাক্রোফেজ এবং এটি হচ্ছে নিউট্রোফিল। চলো আমরা এগুলো সম্পর্কে একটু বিস্তারিত পরিচয় জেনে নেই, কারণ তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে কে ম্যাক্রোফেজ এবং কে হচ্ছে নিউট্রোফিল, আর তারা কীভাবেই বা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের ক্ষেত্রে প্রথম প্রতিরক্ষা স্তর অতিক্রম করে প্রবেশিত জীবাণুদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয় দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থা বা সেকেন্ড লাইন অফ ডিফেন্স সিস্টেমের মাধ্যমে, এবং রক্তের ম্যাক্রোফেজ ও নিউট্রোফিল এই স্তরের অন্যতম প্রধান হাতিয়ার। তার মানে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অন্যতম প্রধান সোলজার কারা? নিশ্চয়ই এতক্ষণ আমরা বুঝে গিয়েছি ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলস। তো কারা ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলস সে সম্পর্কে আমরা বিস্তারিত একটু ধারণা নিয়ে নেই। এখানে ম্যাক্রোফেজ কারা? সরাসরি আমরা ম্যাক্রোফেজকে কখনো পাই না, অর্থাৎ এই ম্যাক্রোফেজ আমাদের শ্বেত রক্তকণিকার যে মনোসাইট, আমরা জানি শ্বেত রক্তকণিকায় 5টি উপাদান আছে। একটি হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। এই যে শ্বেত রক্তকণিকার 5 ধরনের উপাদান, তার মধ্যে যে মনোসাইট, এই মনোসাইটটা অদানাদার একটি উপাদান। এটা দেখতে অনেকটা অশ্বক্ষুরাকৃতির, কখনো এটা দেখতে এমিবার মতো। এই 2 ধরনের গঠন দেখতে পাওয়া যায় ম্যাক্রোফেজের। তো এই মনোসাইট কি করে? মনোসাইট পরিবর্তিত হয়ে এটা পরিবর্তনের মাধ্যমে ম্যাক্রোফেজ তৈরি করে, এবং শ্বেত রক্তকণিকার মধ্যে তুলনায় এগুলো বড় হওয়ার কারণে এগুলো নানা রকম জীবাণুকে সরাসরি ভক্ষণ করে কিংবা ফ্যাগোসাইট করে ফেলতে পারে। জীবাণু প্রবেশ করলে এদেরকে ভক্ষণ করে ফেলতে পারে। তো রাশিয়ান বিজ্ঞানী ইলায়া মেকনিকভ 1884-এ ম্যাক্রোফেজ আবিষ্কার করেন এবং লিম্ফয়েড কলাকোষে এরা অবস্থান করে। আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেহের মধ্যে লিম্ফয়েড সিস্টেম যেটা আছে এবং লিম্ফ নোড, এই লিম্ফয়েড সিস্টেমের প্রত্যেকটা লিম্ফ নোডের চারদিকে বাইরের দিকে এই কোষগুলো অবস্থান করে। শুধু তাই নয়, আমাদের দেহের যে অত্যাবশ্যকীয় অর্গানগুলো আছে এই অর্গানগুলোর মধ্যে যেমন ফুসফুস, প্লীহা, যকৃৎ, এইসব খুব অত্যাবশ্যকীয় অর্গানগুলোর মধ্যে এই ম্যাক্রোফেজ অবস্থান করে। আমরা এখানে একটি ম্যাক্রোফেজের চিত্র দেখতে পাচ্ছি যে কি করে বাইরে থেকে আগত যে প্যাথোজেন বা বহিরাগত যে জীবাণু আছে, সেই বহিরাগত জীবাণুগুলোকে সে সরাসরি আক্রমণ করে নিজের ভেতরে নিয়ে নেয় এবং এগুলোকে ভক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে এদেরকে ধ্বংস করে ফেলে। এই হচ্ছে ম্যাক্রোফেজের ক্রিয়াকলাপ জীবাণু ধ্বংসের ক্ষেত্রে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এই মুহূর্তে আমাদের লাইভে অংশগ্রহণ করেছো তাদের উদ্দেশ্যে আবার বলছি যে আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়ের একাদশ দ্বাদশ শ্রেণী নিশ্চয়ই 10ম অধ্যায়ের
পরবর্তী অংশ নিয়ে, আমরা প্রথম অংশ এর আগের ক্লাসে আলোচনা করেছি, পরবর্তী অংশ নিয়ে আলোচনা করা হচ্ছে। তোমরা সকলেই সাথে থাকো, কারণ এই চ্যাপ্টার সংক্রান্ত যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার উপযোগী এবং কিছু রিলেটেড সৃজনশীল প্রশ্ন, এগুলো নিয়েও আমরা এন্ড অফ দ্য চ্যাপ্টার আজকে আলোচনা করব। অতএব আজকের ক্লাসটা ভেরি 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 ইম্পর্টেন্ট। সকলকে সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ম্যাক্রোফেজ সম্পর্কে আরেকটু তথ্য নিয়ে নিই যে এদের সাইটোপ্লাজমের মধ্যে এক ধরনের তরল বা লিকুইড উপাদান থাকে, তাদেরকে বলি আমরা লাইসোজোম। এই লাইসোজোম দিয়ে কি করে, জীবাণুকে যখন ভক্ষণ করে লাইসোজোমটা ব্লাস্ট করে দেয়, তখন লাইসোজোম রাসায়নিক উপাদানটা কি হয়, এই লাইসোজোমের রাসায়নিক উপাদানটা সেই জীবাণুকে ধ্বংস করে ফেলে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মনোসাইট প্রতিটি ম্যাক্রোফেজ 100-র বেশি ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। সো এখানে বুঝতেই পারছো কি পরিমাণ ইম্পর্টেন্ট সে আমাদের জন্য। এবং এখানে দু ধরনের আমরা ম্যাক্রোফেজ দেখতে পাচ্ছি, একটি হচ্ছে বৃক্কাকার ম্যাক্রোফেজ, আর একটা হচ্ছে কি অশ্বক্ষুরাকার ম্যাক্রোফেজ। তো এই দুই ধরনের ম্যাক্রোফেজের অস্তিত্ব আমরা দেখতে পাই। তবে ম্যাক্রোফেজগুলো যকৃতের কাফফার কোষ, লসিকা গ্রন্থি, রেটিকুলাস কোষ, এই সব জায়গার মধ্যে ম্যাক্রোফেজ হিসেবে এগুলো কাজ করতে পারে। এই বিষয়গুলো, এই তথ্যগুলো তোমরা খাতা কলম থাকলে এখন লিখে নাও, কারণ লিখা এবং পড়া এই দুটো একসাথে থাকলেই আমাদের যে কোনো ধরনের পড়াই হোক না কেন সেটা খুব ভালোভাবে আমাদের আত্মস্থ হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজের আরেকটি বিষয় আমরা এখানে একটু খেয়াল করি যে 20টি কমপ্লিমেন্ট প্রোটিনের একটি গ্রুপ আছে যাদেরকে আমরা অপসোনিন বলে থাকি। অপসোনিনস অর্থাৎ 20টি কমপ্লিমেন্ট প্রোটিনের একটি গ্রুপ যারা বহিরাগত ব্যাকটেরিয়াকে ডিটেক্ট করতে পারে, শনাক্ত করতে পারে এবং ম্যাক্রোফেজকে সাহায্য করে, এদের বলা হচ্ছে কি অপসোনিনস। তাহলে এই অপসোনিনস দুভাবে কাজ করে। ম্যাক্রোফেজকে সাহায্য করার জন্য এই 20টি প্রোটিনের কমপ্লিমেন্ট এগুলো খুবই জরুরি, এরা ম্যাক্রোফেজকে সাহায্য করে। তবে এই অপসোনিন কিভাবে কাজ করে সেটা আমরা জেনে নিই। অপসোনিন সরাসরি কি করতে পারে, ব্যাকটেরিয়ার বডিকে ড্রিল করতে পারে, ছিদ্র করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। আরেকভাবে কাজ করে, সেটা হচ্ছে যে এরা ব্যাকটেরিয়ার দেহ প্রাচীরের মধ্যে অ্যাটাচমেন্টে যায়। অর্থাৎ একটা ব্যাকটেরিয়া প্রবেশ করলো, অপসোনিন, আবারও বলি অপসোনিন কি, অপসোনিন হচ্ছে 20টি কমপ্লিমেন্ট একটা প্রোটিনের একটা গ্রুপ, প্রোটিনাস একটা গ্রুপ, তাকে বলছি আমরা অপসোনিনস। তো অপসোনিনস সরাসরি ব্যাকটেরিয়াকে ড্রিল করে মেরে ফেলে। পাশাপাশি এরা কি করে, যে এরা ব্যাকটেরিয়ার দেহ প্রাচীরের মধ্যে সংযোজিত হয় এবং ব্যাকটেরিয়াকে চিহ্নিতকরণ করে যে হ্যাঁ এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে প্যাথোজেন, এটা হচ্ছে বহিরাগত জীবাণু। তাহলে এই ব্যাকটেরিয়া ধ্বংসের ক্ষেত্রে অপসোনিনসের কাজও গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে দেখে নেই যে আমাদের সাথে কারা কারা আছে। হ্যাঁ, 103 জন আছে এই মুহূর্তে, খুবই ভালো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো ম্যাক্রোফেজ কর্তৃক ব্যাকটেরিয়া নিধনটা আসলে 4টি প্রসেসের মাধ্যমে, 4টি ধাপের মাধ্যমে হয়ে থাকে। চলো আমরা এই ধাপগুলো সম্পর্কে জেনে নেই। যেমন ধর এখানে অপসোনাইজেশন এবং ফ্যাগোসাইটোসিস এটা প্রসেস, এখানে যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়া দেখানো হচ্ছে। এখানে এই যে অপসোনাইজেশনের যে কমপ্লিমেন্টগুলো দেখানো হচ্ছে, প্রোটিনের কমপ্লিমেন্ট, এগুলো অপসোনাইজেশনের প্রোটিনাস কমপ্লিমেন্ট। তো এরা কি করে, এরা হলো ম্যাক্রোফেজের সাথে যুক্ত হয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংসের ক্ষেত্রে কাজ করে। তো এখানে কেমোট্যাক্সিস শব্দটা একটু ভালো করে বুঝে নেওয়া আগে। কেমোট্যাক্সিস আমাদের বডিতে রাসায়নিক পদার্থের প্রতি কোনো উপাদানের সাড়া প্রদানকে বলা হয় কেমোট্যাক্সিস। রাসায়নিক পদার্থের প্রতি কোনো উপাদানকে সাড়া প্রদানকে বলা হচ্ছে কেমোট্যাক্সিস। তাহলে এখানে কি ঘটে, যে এই পর্যায়ে ম্যাক্রোফেজ ধীরে ধীরে আক্রান্ত স্থানে হাজির হয়। যে স্থানের মধ্যে ব্যাকটেরিয়া আক্রমণ করেছে, রোগজীবাণু আক্রমণ করেছে, ছত্রাক আক্রমণ করেছে, অন্য কোনো প্যাথোজেন আক্রমণ করেছে, সেই স্থানের মধ্যে কেমোট্যাক্সিস প্রক্রিয়ায় ম্যাক্রোফেজ চলে যায়। এরপর অ্যাটাচমেন্ট, কার সাথে অ্যাটাচমেন্ট, ম্যাক্রোফেজ সরাসরি ব্যাকটেরিয়ার পাশাপাশি গিয়ে ব্যাকটেরিয়ার সাথে অ্যাটাচমেন্ট ঘটায়। এরপর হচ্ছে যে ইনজেকশন বা গ্রাসকরণ এবং হত্যা করা, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ম্যাক্রোফেজ ব্যাকটেরিয়াকে দেহ অভ্যন্তরের সাথে কি করে টেনে নেয়, এবং টেনে নেয়ার এই প্রক্রিয়াকে বলা হচ্ছে যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। অর্থাৎ তার ভেতরে এই প্রক্রিয়ার মাধ্যমে সে টেনে নেয়, কিন্তু সেটাকে টেনে নিয়ে ফ্যাগোসোমে রূপান্তর করে। আমরা দেখি এটি হচ্ছে একটি ম্যাক্রোফেজ, বাইরের যে গঠনটা দেখতে পাচ্ছি এটি বাইরে থেকে একটা ব্যাকটেরিয়াম। তোমরা জানো এক বছরের ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়াম বলা হচ্ছে এখানে। এবং ব্যাকটেরিয়া যখন প্রবেশ করে তখন সে কী করতেছে, ফ্যাগোসোমে রূপান্তর হয়, এখানে ফ্যাগোসোম। তো ফ্যাগোসোম এর সাথে আবার কি থাকে আমরা জানি, ম্যাক্রোফেজের ভিতরে এক ধরনের রাসায়নিক উপাদান থাকে, তাদেরকে লাইসোজোম বলা হয়। তাহলে এই যে লাইসোজোম, সেই ফ্যাগোসোম, এই দুটাকে কি করে লাইসোজোমের ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে ব্যাকটেরিয়া কোষটাকে ধ্বংস করে ফেলে, এবং পরবর্তীতে ব্যাকটেরিয়া কোষকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলে ভাগ করে দেহ থেকে এটা কি করে ইজেক্ট করে দেয়।
এভাবে একটি ম্যাক্রোফেজ ব্যাকটেরিয়া ধ্বংসের ক্ষেত্রে কাজ করে। তাহলে পরবর্তী অংশটার নাম বলছি কি আমরা, পরিপাককরণ, কিলিং অ্যান্ড ডাইজেশন। অর্থাৎ শেষে এটাকে ইজেক্টকরণের পূর্ব মুহূর্তে পর্যন্ত এটা কি করে, ডাইজেস্ট করে ফেলে, টুকরা টুকরা খণ্ডে বিভক্ত করে ফেলে, এবং এর ভেতরে যে লাইসোজোম এনজাইম থেকে তার প্রভাবে কিন্তু এই ঘটনাটা ঘটে। তাহলে আমরা জানলাম ব্যাকটেরিয়া ধ্বংসে কিভাবে ম্যাক্রোফেজ, আবারও বলছি, আমাদের রক্তের শ্বেত রক্তকণিকার মনোসাইট এগুলো রূপান্তরিত হয়ে 80 মাইক্রন পর্যন্ত এদের আকার আকৃতি হতে পারে। এই ধরনের উপাদানগুলো ম্যাক্রোফেজে রূপান্তর হয়। ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ঠিক ব্যাকটেরিয়াকে কিভাবে তার দেহের অভ্যন্তরে নিয়ে ফ্যাগোসোমে রূপান্তর করে লাইসোজোম এনজাইম দিয়ে ব্যাকটেরিয়াকে ভেঙে ফেলে ব্যাকটেরিয়াকে ডাইজেস্ট করে দেহের বাইরে ইজেক্ট করে দেয়। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা আরেকটি শ্বেত রক্তকণিকার উপাদান দেখতে পাচ্ছি। তোমরা এই চিত্র দেখেই হয়তো অনেকেই বুঝে ফেলেছো, এটি একটি গ্র্যানুলার উপাদান বা দানাযুক্ত উপাদান। তোমরা চেনো এই উপাদানটার নাম হচ্ছে কি, নিউট্রোফিল। আবারও বলছি, আমাদের শ্বেত রক্তকণিকায় 5 ধরনের উপাদান থাকে। একটি হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। তো আমরা দেখি যে দানাযুক্ত শ্বেত রক্তকণিকাকে নিউট্রোফিল বলেছি। এদের সাইটোপ্লাজমে 50 থেকে 200টি লাইসোজোম দানা, ওই যে লাইসোজোমের প্যাকেট থাকে এদের ভেতরে, এবং রক্তস্রোতে আয়ুষ্কাল 6 ঘন্টা। তবে সংক্রামিত স্থানে পৌঁছানোর পর এদের আয়ু বৃদ্ধি পায়। জীবাণুর সাথে ফাইটিং অবস্থায়, ফাইটিং মুডে যখন যায়, তখন তারা তাদের লাইফ স্প্যান নিজে নিজেই বাড়াতে পারে। ফলে নর্মালি এরা রক্তস্রোতের মধ্যে 6 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকলেও এরা কিন্তু সংক্রমিত স্থানে 1 থেকে 2 দিন পর্যন্ত বাঁচতে পারে। অস্থিমজ্জার স্টেম কোষ থেকে প্রতিদিন 100 মিলিয়ন নিউট্রোফিল তৈরি হয়। 100 মিলিয়ন, তার মানে 10 কোটি। চিন্তা করে দেখো, আমাদের দেহের মধ্যে রিজার্ভ সোলজার হিসেবে এরা কাজ করে। অর্থাৎ কিছু নিউট্রোফিল আমাদের রক্তস্রোতের মধ্যে সব সময় পরিভ্রমণ করে, আর কিছু নিউট্রোফিল আমাদের যে বোন মেরু, সেই বোন মেরুর মধ্যে অস্থিমজ্জা যাকে বলি আমরা, অর্থাৎ হাড়কে কাটলে মাঝখানে যে অংশটা পাওয়া যায়, সেই অস্থিমজ্জার মধ্যে এরা অবস্থান করে এবং রিজার্ভ ফোর্স হিসেবে তারা কাজ করে। অর্থাৎ বাইরে থেকে জীবাণু যদি প্রবেশ করে, সে বাইরে থেকে প্রবেশিত যে জীবাণুগুলো আছে, সেই জীবাণুকে ক্লিন করার জন্য তারা সবসময় রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করছে। তো এখানে প্রতিটি নিউট্রোফিল 5 থেকে 20টি ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে। তো আমরা সহজেই বুঝে নিলাম কিভাবে এই কাজগুলো ঘটে। ব্যাকটেরিয়া ধ্বংসে নিউট্রোফিলের এখানে ফ্যাগোসাইট প্রক্রিয়া আমরা চিত্রের মধ্যে একটু দেখলে বুঝতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সে কি করে, যে আশেপাশে যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলোকে কি করছে, এগুলোকে সে নিজের দেহের মধ্যে ইনজেকশন প্রক্রিয়ার মাধ্যমে সে নিজের দেহের মধ্যে নিয়ে নেয়। এবং একই রকম আমরা দেখেছিলাম ম্যাক্রোফেজ যেভাবে কাজ করে, নিউট্রোফিলের কাজটাও একই রকম, এবং এই প্রক্রিয়াকে বলেছি আমরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। অনেকেই হয়তো আমরা যখন আসলে ক্লাসরুমে, যখন রিয়েল ক্লাসরুমে এই ক্লাসগুলো করি, অনেক শিক্ষার্থী আসলে পড়ে ঠিক আছে, কিন্তু বুঝে না পড়ার কারণে তারা মূল প্রক্রিয়াটা পরীক্ষার খাতায় ভালোভাবে লিখতে পারে না। সে বিষয়টিও এখানে দেখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো নিউট্রোফিলের মধ্যে জীবাণু সংক্রমণের 1 মিনিটের মধ্যে নিউট্রোফিল আক্রান্ত স্থানে দ্রুত হাজির হয় এবং ব্যাকটেরিয়া ধ্বংস করার কাজে সে আত্মনিয়োগ করে সেখানে। তো নিউট্রোফিল কিছু প্রোটিওলাইটিক এনজাইম যেমন লেক্টোফেরিন, লাইসোজাইম, কোলাজিনেজ এবং ক্যাথিলিসিডিন ইত্যাদি নিঃসরণ করে জীবাণুর সাথে মিশে জীবাণুকে কি করে, ধ্বংস করে থাকে। তাহলে আমরা জানলাম যে নিউট্রোফিল কিছু প্রোটিওলাইটিক এনজাইম কি করে, প্রোটিনকে বিপাক করে, প্রোটিনকে ভেঙে ফেলে। তার মানে প্রোটিনকে ভাঙার জন্য যে এনজাইম, তাকে বলছি আমরা প্রোটিওলাইটিক এনজাইম। কি কি এনজাইম থাকে এখানে, আবার আমরা দেখে নেই। এখানে থাকে হলো ল্যাক্টোফেরিন, লাইসোজাইম, কোলাজিনেজ এবং ক্যাথিলিসিডিন ইত্যাদি নিঃসরণ করার মাধ্যমে তারা কি করে, ব্যাকটেরিয়াকে তাদের দেহের ভিতরে এভাবে ইনজেক্ট করে নিয়ে বা গ্রাস করে নিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে। তো আমরা জানলাম যে ব্যাকটেরিয়া ধ্বংসের ক্ষেত্রে কিভাবে এরা কাজ করে। এই হচ্ছে নিউট্রোফিল তার দেহের ভিতরে কি করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ব্যাকটেরিয়াকে ভেতরে ঢুকিয়ে নিচ্ছে, এবং ডিগ্রানুলেশন ব্যাকটেরিয়াকে কি করে, ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভেঙে ফেলে, এবং শেষ পর্যন্ত আবার কি করে, এরা নেটস বা জালক তৈরির মাধ্যমেও ট্র্যাপস তৈরি করে, নেট বা জালের ভিতর দিয়েও ট্র্যাপ তৈরি করার মাধ্যমেও এরা দেহের ভিতরে নিতে পারে। তাহলে নিউট্রোফিল এই 3 ধরনের প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কি করছে, যে ব্যাকটেরিয়াকে ধ্বংস করার ক্ষেত্রে কাজ করে। তো নিউট্রোফিল রক্তনালীর মধ্যে ডিএনএ গঠনের অনুরূপ জালিকা আকৃতির ফাঁদ সৃষ্টি করে ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষেত্রেও কাজ করে। আমরা দেখছি এই হচ্ছে নেট বা জালক কিংবা ফাঁদ। এরা ব্যাকটেরিয়ার চারদিকে একটা জালের মতো ফাঁদ তৈরি করে দেহের ভিতরে নিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করার ক্ষেত্রে কাজ করে। তো বিজ্ঞানী এসি গাইটন এবং জেই হাল
এরা তৃতীয় প্রতিরক্ষা স্তরকে দুভাগে ভাগ করেছেন। আমরা জানলাম দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলের কাজ, এবং এবার আমরা তৃতীয় প্রতিরক্ষা স্তর নিয়ে আলোচনা করছি। তো এই প্রক্রিয়াকে আমরা দুভাগে ভাগ করেছি, প্রধানত দুভাগে। একটি হচ্ছে সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা, যাকে বলেছি আমরা ইননেট অর ইনবর্ন ইমিউনিটি, এবং আরেকটি প্রক্রিয়াকে বলেছি আমরা যে অ্যাকিউরেট ইমিউনিটি, যেটা অর্জন করতে হয়। আর একটা হলো ন্যাচারালি আমাদের দেহের মধ্যে যেটা থাকে, সেটাকে আমরা বলেছি ইননেট অর ইনবর্ন ইমিউনিটি। তাহলে তৃতীয় প্রতিরক্ষা স্তরটাই আমাদের দেহের মধ্যে সবচেয়ে শক্তিশালী, যেখানে কি করতে হয়, একেবারেই কোনো একটা শিশু মায়ের ভ্রূণের মধ্যে যখন তার জন্ম হয়, ভ্রূণ আকারে জন্ম হয় মায়ের দেহের অভ্যন্তরে অমরার মধ্যে, তখন কিন্তু সেই শিশুটি সেই ভ্রূণ থেকেই একটা প্রতিরক্ষা ব্যবস্থা পেয়ে থাকে। মায়ের দেহের ওই অমরার মাধ্যমে কিন্তু এই কাজটা ঘটে থাকে। মায়ের দেহ থেকে সেই ধরনের উপাদানগুলো শিশুর দেহ বা ভ্রূণের দেহের মধ্যে ট্রান্সফার হয়, সেখান থেকে কিন্তু তারা সুরক্ষা পায়। তো সেখানে দুই ধরনের উপাদান কাজ করে, একটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা আর একটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখে নেই এই সহজাত এবং অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কি কি আছে এখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানবদেহের সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা, এটি জন্মগত এবং দেহের সাধারণ আর স্থায়ী প্রতিরোধ ব্যবস্থার অংশ, যা জন্ম থেকেই রোগ বা জীবাণুর বিরুদ্ধে সাধারণভাবে কার্যকরী। আর সহজাত অনাক্রমতা বিশেষ কোনো রোগ বা জীবাণুর বিরুদ্ধে নির্দিষ্ট নয়, এরা যে কোনো জীবাণু দেহের মধ্যে আসলে তাদের বিরুদ্ধে ফাইট করে। আর যেটা সহজাত নয়, অর্থাৎ যেটা অর্জিত, আমাদেরকে অ্যাকুরেট করতে হয় এই ধরনের নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে। যেমন হাম রুবেলা যখন টিকা দেওয়া হয়, শুধুমাত্র হাম রুবেলা জীবাণুর বিরুদ্ধেই তারা কি করতে পারে, কাজ করতে পারে। অথবা জন্ডিসের টিকা দিয়ে থাকে অনেক সময় হ্যাপাটাইটিস বি বা ওই জন্ডিসের রোগের জন্যই তারা কি করে, ওই জীবাণুর বিরুদ্ধেই তারা কাজ করতে পারে। কিন্তু সহজাত প্রক্রিয়ায় কিংবা ইননেট ইমিউনিটি সিস্টেমের মাধ্যমে যে কোনো জীবাণুর বিরুদ্ধে একটা প্রতিরোধ বা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে। তো সহজাত প্রতিরক্ষা, এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা নিম্নোক্ত প্রতিবন্ধকতার সমন্বয়ে গঠিত। যেমন আমরা দেখি এখানে অ্যানাটমিক্যাল ব্যারিয়ার্স, হিউমোরাল ব্যারিয়ার্স এবং সেলুলার ব্যারিয়ার্স, তিন ধরনের ব্যারিয়ারের মাধ্যমে আসলে এরা প্রতিরোধ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা জীবাণুর বিরুদ্ধে তৈরি করে থাকে। একটা হচ্ছে অ্যানাটমিক্যাল, যেটাকে আমরা বলছি অঙ্গ সংস্থানিক প্রতিবন্ধকতা, এটা আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স সিস্টেমের সাথে কিছুটা রিলেটেড। রস নির্ভর প্রতিরোধ ব্যবস্থা, রস নির্ভর কোনগুলো, এরা আসলে আমাদের দেহের অভ্যন্তরে এখানে দেখতে পাচ্ছি যে কিছু উপাদান আছে, যে উপাদানগুলোর মাধ্যমে দেহের মধ্যে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। আর একটা হচ্ছে কি কোষীয় প্রতিবন্ধক, অর্থাৎ আমাদের দেহের মধ্যে শ্বেত রক্তকণিকা এবং অন্যান্য যে কোষগুলো আছে, এই কোষগুলো কিভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, সেই সহজাত বা অনির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই তিনটি বিষয়ের মাধ্যমে আসলে প্রতিবন্ধকতা বা প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠেছে। তো এখানে অঙ্গসংস্থানিক প্রতিরোধ ব্যবস্থার মধ্যে আমরা কি দেখি, যে আমাদের শ্বাসনালী, মুখ গহ্বর, অন্ননালী এবং শ্বাসনালীর ভিতরে আবৃত শ্লেষ্মা, সিলিয়া, এই যে বা শ্লেষ্মা নিঃসৃত মিউকাস, এগুলো অণুজীবকে কি করে আটকিয়ে দেয়। এটা হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্টরস, যার মাধ্যমে একটা ব্যারিয়ার তৈরি হয়েছে। এরপর অন্ননালীর পেরিস্টালসিস প্রক্রিয়া, আমাদের ইসোফ্যাগাস থেকে যে পরবর্তী অংশে চলে গেছে অন্ননালীর, সেটা হলো ক্রমসংকোচন প্রক্রিয়া খাবারের, যেভাবে নামে খাবারটা নিচের দিকে, এই পেরিস্টালসিস অণুজীবকে পাকস্থলীর দিকে কি করে ঠেলে দেয়। শ্বাসনালী এবং শ্বাসনালীতে অবস্থিত ক্ষুদ্র রোমের মতো যে সিলিয়াগুলো, এগুলো শ্বসন বায়ুর জীবাণু কি করে প্রতিহত করতে পারে। তো এগুলো শ্বসন বায়ুর জীবাণু প্রতিহত করার মাধ্যমে আমাদেরকে একটা প্রতিরোধ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। এরপর শারীরিক বাধা, আমরা এর আগেও আলোচনা করেছি ফার্স্ট ক্লাসে, তোমরা যারা সেই ক্লাসের মধ্যে উপস্থিত ছিলা তারা জানোই। যেমন এখানে ত্বক, সিবেসিয়াস গ্রন্থি, এরপর হচ্ছে যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল নালী, অর্থাৎ আমাদের পরিপাক নালীর বিভিন্ন অংশগুলো, একেবারে ইসোফ্যাগাস থেকে শুরু করে আমাদের অ্যানাস পর্যন্ত, রেকটাম পর্যন্ত, এই পুরো নালীটাই কিন্তু বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে বাধা প্রদান করে, বাধা সৃষ্টি করতে পারে। এরপর হচ্ছে যে ট্রাকিয়ার সিলিয়া, অর্থাৎ এখানে যে ট্রাকিয়ার ভিতরে যে ক্ষুদ্র রোম সদৃশ উপাদান সিলিয়া থাকে, সেই সিলিয়ার কথা বলা হয়েছে। রক্ততঞ্চন প্রক্রিয়া, লাইসোজাইম, আমরা অশ্রুগ্রন্থের লাইসোজাইম সম্পর্কে জানি। জনন অঙ্গ, আমাদের রেচন জনন অঙ্গের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া বাস করে, অণুজীব বাস করে, যেগুলো অন্য ব্যাকটেরিয়া বা অণুজীবের বিরুদ্ধে কাজ করতে পারে। এবং এখানে মাতৃদুগ্ধ, আমরা জানি কোলেস্ট্রাম, শাল দুধ বা সরাসরি মাতৃদুগ্ধ, এগুলোর মাধ্যমেও জীবাণুর বিরুদ্ধে একটা বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে। এবং পাশাপাশি হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমাদের পাকস্থলীর যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডও আসলে আমাদের রোগ জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারে, সেটা আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। শুধু আমরা জানলাম যে আমাদের থার্ড লাইন অফ ডিফেন্স সিস্টেমের শারীরিক বাধা, এই বাধার মাধ্যমে কিন্তু আসলে এই ঘটনাটা ঘটে থাকে। এরপর আমরা আলোচনা করি যে কোষীয় বাধাগুলো কি কি আছে এখানে, যেমন
একটু আগে আমরা আলোচনা করলাম ফ্যাগোসাইট, যেটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে যে ঘটনা ঘটায়, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। ফ্যাগোসাইটগুলো কোষীয় বাধা, মাস্ট কোষ, আমাদের দেহের বিভিন্ন টিস্যুর মধ্যে এই কোষগুলো অবস্থান করে, যাদেরকে আমরা মাস্ট কোষ বলেছি। এরা আসলে হ্যাপারিন নামে এক ধরনের রাসায়নিক উপাদান ক্ষরণ করতে পারে, যে হ্যাপারিন এবং প্লাজমা কোষ থেকে যে অ্যান্টিবডি আছে এগুলো নিয়ে জীবাণুর বিরুদ্ধে তারা কাজ করতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইওসিনোফিল এবং বেসোফিল এরাও কোষীয় বাধা বা সেলুলার ব্যারিয়ার হিসেবে কাজ করে, এবং পাশাপাশি ইন্টারফেরন, অর্থাৎ আমরা এখানে দেখলাম ফ্যাগোসাইট, মাস্ট কোষ, ইওসিনোফিল, বেসোফিল এবং ইন্টারফেরন, এই সবগুলি হচ্ছে কোষীয় বাধা হিসেবে কাজ করে। তো একটু দেখে নেই আমাদের সাথে কারা কারা আছে। একটু ইন্টারনেটের ইন্টারাপশন ছিল। ওকে, থ্যাংক ইউ, এবার ঠিক আছে। ওকে, অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আজকের স্লোটটা খুবই টাইট, আসলে অনেকের অনেক ধরনের কমেন্টসের সাথে আমি যেতে পারছি না, খুবই দুঃখিত, কারণ আমাদের অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করতে হচ্ছে। আমরা আজকে এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাথেই থাকো। তো এখানে ফ্যাগোসাইট, মাস্ট কোষ, ইওসিনোফিল, বেসোফিল এবং ইন্টারফেরন, এই সবগুলো হচ্ছে কোষীয় বাধা। এই উপাদানগুলোকে আমাদের মনে রাখতে হবে। তো অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা, আমরা এতক্ষণ আলোচনা করলাম যে সহজাত প্রতিরক্ষা ব্যবস্থায় কে কে কাজ করে এবং থার্ড লাইন অফ ডিফেন্স সিস্টেমের কারা আছে, আর অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা বা অ্যাকুরেট ইমিউনো সিস্টেমের মধ্যে যারা আসলে স্পেসিফিক কোনো জীবাণুর বিরুদ্ধে যারা কাজ করে, সেই বিষয়টি আমরা একটু দেখে নিচ্ছি। তো মানবদেহের জীবাণু বা পরজীবী প্রবেশের পর এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। এরপর হচ্ছে যে সক্রিয়তার উপর ভিত্তি করে এই প্রতিরক্ষা ব্যবস্থা দু ধরনের, একটি হচ্ছে সক্রিয় বা প্রত্যক্ষ প্রতিরক্ষা ব্যবস্থা, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় বা পরোক্ষ প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ একটা অ্যাক্টিভ অর ডিরেক্ট ইমিউনিটি, আর একটা হচ্ছে কি প্যাসিভ অর ইনডিরেক্ট ইমিউনিটি সিস্টেম। তো আমরা দেখে নেই যে সক্রিয় বা প্রত্যক্ষ প্রতিরক্ষা ব্যবস্থা কাকে বলেছি আমরা। কোনো অ্যান্টিজেন দেহে প্রবেশের পর, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যান্টিজেন এটা কি? এটা হচ্ছে প্রোটিনাস বা গ্লাইকোলিপিড, এক ধরনের উপাদান আছে যে উপাদানগুলো বিভিন্ন জীবাণুর দেহের মধ্যে থাকে। অর্থাৎ যে কোনো জীবাণু আমাদের দেহে প্রবেশ করলেই এই যে তার দেহের মধ্যে যে গ্লাইকোপ্রোটিনাস যে উপাদান সমেত যে জীবাণুটা থাকে, এই জীবাণুর দেহের আবরণের মধ্যে এই উপাদান থাকে, যা দেখলেই আমাদের বডি বুঝতে পারে যে হ্যাঁ, এর বিরুদ্ধে আমাদের দেহের ভিতরে একটা শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমাদের দেহের শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থাটা হচ্ছে অ্যান্টিবডি, যে অর্থাৎ এখানে প্রোটিনাস উপাদান, অ্যান্টিবডিটা হচ্ছে প্রোটিনাস উপাদান। আর রোগ জীবাণু, তার মধ্যে যে গ্লাইকোপ্রোটিনাস উপাদান যে উপাদানটা থাকে তাকে বলেছি আমরা অ্যান্টিজেন। তো এই ধরনের অ্যান্টিজেনগুলো অনেক সময় কিন্তু ফুলের রেণু, অন্য রক্তকণিকা, এগুলোও কিন্তু অ্যান্টিজেন হিসেবে কাজ করে থাকে। তো যাই হোক, অ্যান্টিজেন বহিরাগত জীবাণুর দেহের মধ্যে অ্যান্টিজেন থাকে, যেটা গ্লাইকোপ্রোটিন কিংবা প্রোটিনাস উপাদানের সমন্বয়ে এগুলো গঠিত। আর অ্যান্টিবডি কিন্তু অবশ্যই প্রোটিন, ইমিউনোগ্লোবিউলিন, আমরা একটু পরে হয়তো সেই বিস্তারিত আলোচনায় যাব। তো মনে রাখতে হবে, কোনো অ্যান্টিজেন দেহে প্রবেশের পর দেহ অ্যান্টিবডি তৈরি করে, অথবা ঘাতক কোষের মাধ্যমে, ন্যাচারাল কিলার সেল নামে আমাদের বডির মধ্যে এক ধরনের সেল আছে, NK সেল বলি আমরা এটাকে, ন্যাচারাল কিলার সেল, প্রাকৃতিক কিলার সেল। এগুলো অবশ্য টিউমার সেল কিংবা ক্যান্সার সেল, এগুলোর বিরুদ্ধে সরাসরি কাজ করতে পারে। তো আমাদের আলোচনার মধ্যে সে বিষয়টা আছে, চলো আমরা এগিয়ে যাই। তো এগুলো কি করে, যে ঘাতক কোষের মাধ্যমে অ্যান্টিজেনকে সরাসরি ধ্বংস করে এবং প্রতিরক্ষা ব্যবস্থা অর্জিত হয়। আর এটি দীর্ঘস্থায়ী কিন্তু ধীর প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ সক্রিয় বা প্রত্যক্ষ প্রতিরক্ষা ব্যবস্থা কাকে বলেছি আমরা? কোনো অ্যান্টিজেন দেহে প্রবেশের পর দেহ কি করে, অ্যান্টিবডি প্রডিউস করে, অথবা ঘাতক কোষের মাধ্যমে অ্যান্টিজেনকে সরাসরি ধ্বংস করে। এই প্রক্রিয়াটা হলো সক্রিয় বা প্রত্যক্ষ প্রতিরক্ষা ব্যবস্থা। আর সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আবার এখানে দুভাগে ভাগ করেছে, প্রাকৃতিক বা যেটাকে আমরা বলেছি ন্যাচারাল। রোগ সংক্রমণের পরবর্তী পর্যায়ে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা অর্জিত হয় এবং এর মাধ্যমে উৎপন্ন অ্যান্টিবডি এবং স্মৃতিকোষ ওই একই ধরনের অ্যান্টিজেন দ্বারা পরবর্তী সংক্রমণকে প্রতিহত করে। দুটি শব্দ মাথায় রাখো, আমরা একটু পরে এই দুটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটা হলো অ্যান্টিবডি আর একটা হলো স্মৃতিকোষ বা মেমোরি সেল, কারণ আমাদের আজকের আলোচনার মধ্যে বিস্তারিত আলোচনা এদেরকে নিয়ে আছে। আর একটা হলো যে আর্টিফিশিয়াল, কৃত্রিম উপায়ে অ্যান্টিজেন
টিকা প্রবেশ করিয়ে, কৃত্রিম উপায়ে আমাদের দেহের মধ্যে টিকা প্রবেশ করিয়ে বা ভ্যাকসিন প্রবেশ করিয়ে যে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয় সেটি হচ্ছে আমাদের সক্রিয় বা প্রত্যক্ষ প্রতিরক্ষা ব্যবস্থার একটি রূপ। তাহলে আমরা জানলাম এখানে দুই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা, সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থার রূপ রয়েছে। একটা ন্যাচারাল, বডিতে কোনো জীবাণু প্রবেশ করলে সরাসরি অ্যান্টিবডি এবং স্মৃতিকোষ এগুলো সেই জীবাণুকে ধ্বংসের জন্য যে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে সেটি। আবার পাশাপাশি আমরা দেখছি যে আমাদের দেহের মধ্যে কৃত্রিমভাবে বাইরে থেকে যখন আসলে আগে থেকেই টিকা প্রবেশ করিয়ে দিয়ে ওই জীবাণুর বিরুদ্ধে দেহকে সক্রিয় রাখা, যে এই জীবাণু যদি ভবিষ্যতে কখনো কারো দেহের মধ্যে প্রবেশ করে তাহলে আমাদের দেহের মধ্যে যে বি কোষগুলো আছে, বি সেল, বি লিম্ফোসাইট, এরা তাদের বিরুদ্ধে প্লাজমা কোষের মাধ্যমে অ্যান্টিবডি প্রডিউস করার মাধ্যমে দেহের মধ্যে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। একেবারেই চিত্র দিয়ে আমরা এই বিষয়গুলোকে খুব ভালোভাবে সামনের দিকে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, নিষ্ক্রিয় বা পরোক্ষ প্রতিরক্ষা ব্যবস্থা, বাইরে কোনো উৎস থেকে তৈরিকৃত অ্যান্টিবডি দেহের মধ্যে প্রবেশ করিয়ে এই প্রতিরক্ষা ব্যবস্থা অর্জিত হয়। এটি ক্ষণস্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা। বাইরে থেকে সরাসরি দেহের মধ্যে কোনো অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে না, কোনো কারণে আমাদের ইমিউনো সিস্টেম দুর্বল হয়ে গেছে, তখন ডক্টর কি করবেন? ডক্টর বাইরে থেকে সরাসরি অ্যান্টিবডি দেহের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন। একটা হচ্ছে দেহের মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থার সিস্টেমেটিকভাবে অ্যান্টিবডি দেহে প্রডিউস হওয়া ন্যাচারালি। আবার কি করা হয়? টিকা প্রবেশ করিয়ে দিয়ে দেহের মধ্যে অ্যান্টিবডি তৈরি করা, এটা হচ্ছে আর্টিফিশিয়াল। আর একটা বিষয়, যার দেহের মধ্যে অ্যান্টিবডি প্রডিউসই হয় না, তাহলে সে কি রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পাবে না? নিশ্চয়ই। তাদের ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থায় বাইরে থেকে সরাসরি কি করা হচ্ছে? তার দেহের মধ্যে অ্যান্টিবডি প্রবেশ করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে নিষ্ক্রিয় বা পরোক্ষ প্রতিরক্ষা ব্যবস্থা। তাহলে নিষ্ক্রিয় পরোক্ষ প্রতিরক্ষা ব্যবস্থাকেও এখানে আবার দুই ধরনের ভাগ করা হয়েছে। একটা হলো প্রাকৃতিক, মাতৃগর্ভে প্লাসেন্টার মাধ্যমে অথবা জন্মের পর দুধের মাধ্যমে মায়ের দেহ থেকে শিশুর দেহের মধ্যে অ্যান্টিবডি প্রবেশ করে। একেবারেই যে এটাকে ইনজেক্ট আকারে দিতে হবে এমন না, মাতৃগর্ভের অভ্যন্তরে অমরার মাধ্যমে কি করে, যে অমরার প্লাসেন্টার মাধ্যমে এটা সন্তানের দেহে প্রবেশ করে এবং কোলেস্ট্রাম, যাকে শাল দুধ বলা হয়, শাল দুধের মাধ্যমে কিন্তু এগুলো প্রবেশ করে, পরবর্তীতে মায়ের দুধের মাধ্যমেও এগুলো গ্র্যাজুয়ালি সন্তানের দেহের মধ্যে প্রবেশ করে। আর আর্টিফিশিয়াল কোনটা? অন্য প্রাণীর দেহে তৈরিকৃত অ্যান্টিবডি রোগের চিকিৎসা ইনজেকশনের মাধ্যমে মানব দেহে প্রবেশ করানো। ওই যে একটু আগে বললাম যে মানুষের দেহের মধ্যে অ্যান্টিবডি ওই প্রোডাকশন হওয়ার ক্ষমতা অনেক কম, দুর্বল, তাদের ক্ষেত্রে বাইরে অন্য কোনো আমাদের যে পরীক্ষিত যে বিভিন্ন ধরনের প্রাণী আছে তাদের দেহের মধ্যে অ্যান্টিবডিটা তৈরি করা হয়, তারপরে অ্যান্টিবডি দেওয়া হয়। যেরকম তোমরা ইনসুলিনের নাম শুনে থাকবে। ইনসুলিন কি করা হয়? বাইরে থেকে এটা আমাদের দেহের মধ্যে যদি ইনসুলিন উৎপাদন ক্ষমতা কমে যায়, ইনসুলিন পুশ করা হয় যেরকম করে ইনজেক্ট করে, একই ধরনের প্রসেসের মাধ্যমে অ্যান্টিবডিও আসলে তৈরি করা হয়ে থাকে। তো যাই হোক, আমাদের অলরেডি আধা ঘন্টা সময় চলে গেছে। আবারও বলছি যে আজকের আমাদের যে কন্টেন্টটা এটা খুব টাইট, একটু লার্জ কন্টেন্ট। তো আবারও বলছি, সবাইকে সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এগুলো শুধুমাত্র যে পড়াশোনার জন্যই পড়তে হয় এমনটা নয়, এগুলো আমাদের জীবন সঙ্গীন বিষয়। প্রত্যেকটা বিষয়কে আমাদের জেনে রাখাটাও জরুরি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা বা নির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা, তো নিয়ন্ত্রিত মাধ্যমের উপর ভিত্তি করে এই প্রতিরক্ষা ব্যবস্থা দু ধরনের। একটি হচ্ছে অ্যান্টিবডি নিয়ন্ত্রিত বা রস নির্ভর প্রতিরক্ষা, আর একটা হচ্ছে কোষ নিয়ন্ত্রিত প্রতিরক্ষা। আমরা একটু আগে অবশ্যই বিষয়গুলোর কিছুটা আলোচনা করেছিলাম। তো অ্যান্টিবডি নিয়ন্ত্রিত বা রস নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা কোনটা? এখানে এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থায় রক্তের বি লিম্ফোসাইট, তোমাদের নিশ্চয়ই মনে আছে লিম্ফোসাইটকে আমরা দুভাগে ভাগ করেছি। শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইটকে আমরা দুভাগে ভাগ করেছি, একটি হচ্ছে টি লিম্ফোসাইট আর একটি বি লিম্ফোসাইট। গত ক্লাসে আমি বলেছিলাম যে এগুলোকে সহজে মনে রাখার জন্য আমি বলেছিলাম টালটু সেল অ্যান্ড বল্টু সেল। এগুলো রূপক অর্থে, পরীক্ষার খাতা আবার লিখতে যেও না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, তো সুপ্রিয় শিক্ষার্থী, এই যে রক্তের বি লিম্ফোসাইট অনুপ্রবেশকারী অ্যান্টিজেন বা জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে এদের ধ্বংস করে। অ্যান্টিবডি নিয়ন্ত্রিত বা রস নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করছি। এরপর হচ্ছে যে এ ধরনের প্রতিরক্ষায় ব্যাকটেরিয়া, ভাইরাস, টক্সিন এবং অন্যান্য বিজাতীয় প্রোটিনের প্রতি বেশি সক্রিয়। অর্থাৎ এই যে ধরনের উপাদানগুলো বা প্যাথোজেনগুলোর কথা বলা হলো, এগুলোর প্রতি এগুলো অনেক বেশি সক্রিয়। এখানে দু ধরনের বি সেল দেখানো হচ্ছে। একটা হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে নাইভ বি সেল, অনভিজ্ঞ। অর্থাৎ এখানে বি সেল বলতে আমরা আমাদের দেহের অভ্যন্তরে এই লিম্ফোসাইট কোষ থেকে যে বি লিম্ফোসাইট কোষ, এটাকে আমরা বি কোষও বলে থাকি। এই বি কোষটাকে আমরা অনেক সময় মেমোরি কোষও বলি।
কেন মেমোরি কোষ বলি বিস্তারিত আলোচনা সামনে আমি করব, শুধু একটু এখানে বলে রাখি মেমোরি কোষ কেন, ও রোগ জীবাণু সম্পর্কে যদি আগে থেকে দেহের মধ্যে কোনো জীবাণুর বিরুদ্ধে আইডেন্টিফাই করে ফেলে এই জীবাণুটা এই ধরনের কাজ করে, ভবিষ্যতে ওই জীবাণু যদি এই দেহের মধ্যে বারবার প্রবেশ করে তাহলে আগে থেকেই তাকে বলে হ্যাঁ আমি তো তোমাকে চিনি, তাহলে তোমার বিরুদ্ধে আমার একটা কি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তো এই জন্য আমরা এটাকে বলেছি হলো মেমোরি সেল, এই বি কোষকে মেমোরি সেল বলেছি। তবে সব বি কোষই যে আমাদের মেমোরির মতো কাজ করে এমন না, কিছু কিছু বি কোষ আছে যেগুলো অনভিজ্ঞ, মানে তার আগে থেকে কোনো এরকম সেন্স নেই, জীবাণুর বিরুদ্ধে তার কোনো সেন্স নেই। আর কিছু বি কোষ থাকে যারা জীবাণুকে চিনতে পারে, জীবাণুকে আইডেন্টিফাই করতে পারে। তো আমরা এখানে লিম্ফোসাইটের বি সেলকেই আমরা বলেছি মেমোরি বি কোষ। তো কোষ নিয়ন্ত্রিত বা কোষ নিয়ন্ত্রিত প্রতিরক্ষা, আমরা কোষ নিয়ন্ত্রিত প্রতিরক্ষা কাকে বলছি? এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থায় রক্তের টি লিম্ফোসাইট অনুপ্রবেশকারী অ্যান্টিজেন বা জীবাণুর বিরুদ্ধে বিশেষ রাসায়নিক পদার্থ তৈরি করে সরাসরি সংক্রমণকারী ভাইরাসকে, এমনকি ভাইরাস আক্রান্ত পোষক কোষকেও ধ্বংস করে ফেলে। আমরা একটু আগে জানলাম যে বি কোষ সেটা কি করলো, সে অ্যান্টিবডি প্রডিউস করে। বি কোষ প্লাজমা কোষ তৈরির মাধ্যমে অ্যান্টিবডি প্রডিউস করে। আর এখানে জানলাম টি লিম্ফোসাইট সে কি করে, অনুপ্রবেশকারী জীবাণু বা অ্যান্টিজেনের বিরুদ্ধে বিশেষ রাসায়নিক পদার্থ এইগুলো তৈরি করে সরাসরি সংক্রমণকারী ভাইরাস কিংবা ভাইরাস যে পোষক কোষের মধ্যে আক্রমণ করে কোষটাকেই ধ্বংস করে দিয়ে ভাইরাস সহ সেটাকে ধ্বংস করে ফেলে। এই ধরনের প্রতিরক্ষা ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রান্ত পোষক কোষ বহুকোষী পরজীবী, ছত্রাক এবং ক্যান্সার কোষের উপর ক্রিয়াশীল অবস্থায় থাকতে দেখা যায়। তো অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা বা নির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা আমরা এখন আলোচনা করব। অর্জিত বা নির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থায় কোষ নিয়ন্ত্রিত প্রতিরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণকারী টি লিম্ফোসাইট কোষ 3 ধরনের হয়ে থাকে। কি কি 3 ধরনের হয় আমরা একটু দেখে নেই। একটু আগে যে আমরা আলোচনা করলাম যে রস নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, কেমিক্যাল রেসপন্সের ক্ষেত্রে টি লিম্ফোসাইট কি ভূমিকা পালন করে। বি লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রডিউস করে, টি লিম্ফোসাইট রাসায়নিক উপাদানের মাধ্যমে ভাইরাস কিংবা ভাইরাস সমেত যে পোষক কোষটি থাকে সেটাকে ধ্বংস করে। তো কোষ নিয়ন্ত্রিত এই টি লিম্ফোসাইট, কত ধরনের টি লিম্ফোসাইট কোষ পাওয়া যায়? 3 ধরনের। একটি হচ্ছে যে সাইটোটক্সিক বা কিলার টি সেল, অথবা অনেকে এটাকে বলে টিসি সেল। আমরা চিত্রে দেখতে পেলাম যে এগুলো টার্গেট কোষ এবং সাইটোটক্সিক সেল। টার্গেট কোষ একটি কোষকে টার্গেট করে এবং সেই কোষটাকে সরাসরি রাসায়নিক উপাদান ক্ষরণ করে সেটাকে ধ্বংস করে ফেলে। এরপর হচ্ছে হেল্পার টি সেল বা টিএইচ সেল। এরপর হচ্ছে সুপ্রেসর টি সেল। তাহলে আমরা জানলাম যে টি লিম্ফোসাইট, এখানে 3 ধরনের টি লিম্ফোসাইটকে নির্দেশ করা হয়েছে। একটি হচ্ছে কিলার টি সেল, একটি হচ্ছে হেল্পার টি সেল, আর একটি হচ্ছে সুপ্রেসর টি সেল। এই 3 ধরনের টি লিম্ফোসাইট সেলগুলো রাসায়নিক প্রতিবন্ধকতা তৈরি করার মাধ্যমে তারা দেহের মধ্যে একটি ডিফেন্স সিস্টেম তৈরি করে এবং সেটা অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা বা নির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে কাজ করে। আমরা এখানে বিস্তারিত আলোচনা দেখতে পাচ্ছি। এই অংশটি আমরা দেখি যে এ ধরনের কোষ জীবাণু আক্রান্ত দেহকোষ, টিউমার ও ক্যান্সার কোষকে ধ্বংস করে। কিভাবে? এটি হচ্ছে কিলার সেল। একটু আগে যে আমরা টি কিলার সেলকে আলোচনায় নিয়ে আসলাম, সেটি হচ্ছে কিলার সেল। এটি হচ্ছে ইনফেক্টেড উইথ এ ভাইরাস, একটা কোষ, দেহের একটা স্বাভাবিক কোষ যেটা কি হয়েছে, ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। তাহলে কিলার সেলটা কি করছে? কিলার টি সেলটা তার দেহের মধ্যে রাসায়নিক উপাদান থাকে। এখানে দেখা যাচ্ছে যে টার্গেট ওরিয়েন্টেড গ্র্যানিউলস, তার মানে টার্গেট ওরিয়েন্টেড, যে ভাইরাসকে যে গ্র্যানিউলস দিয়ে ধ্বংস করা যায় এই জন্য বলা হচ্ছে টার্গেট ওরিয়েন্টেড গ্র্যানিউলস। সে কী করে? এই গ্র্যানিউলটা, এই যে এখানে আমরা ডট ডট দেখতে পাচ্ছি, এই গ্র্যানিউলটা এগুলোর মাধ্যমে ওই কোষের মধ্যে প্রবেশ করিয়ে দেয় যে কোষটার মধ্যে ভাইরাস আক্রমণ করেছে। এতে হয় কি, এতে এই কোষটা নিজেও হয় ধ্বংস হয়ে যাবে, নতুবা ভাইরাসগুলো মারা পড়বে। এভাবে দেহের টিউমার এবং ক্যান্সার সেলগুলো প্রতিনিয়ত, অনেক মানুষের দেহে কিন্তু এই ধরনের টিউমার সেল, ক্যান্সার সেল প্রডিউস হয়। এগুলো যখন একেবারেই আর সম্ভব হয়ে ওঠে না, কিংবা সেখানে হলো যে আমাদের E6 যে ভাইরাসগুলো আছে সেগুলো যখন আক্রমণ করে সেই টিউমার সেলের মধ্যে E6, E7, তখনই কিন্তু আসলে এগুলো ব্যাপক আকারে মানবদেহের মধ্যে দেখা দেয়। তো আমরা সকলের সুস্থতা কামনা করি, এই ধরনের অবস্থা যেন কারো না হয়। তো আমরা এখানে বলছি যে এই ধরনের সেলগুলোকে সরাসরি ধ্বংস করার কাজ করে কে? কিলার টি সেল, এবং এর কাজটুকু আমরা এখানে দেখলাম।
তো এখানে হেল্পার টি সেল, এই কোষগুলো সাইটোকাইন, আমরা জানি যে সাইটোকাইন্স কি, বিভিন্ন রাসায়নিক উপাদানকে আমরা বলেছি সাইটোকাইন্স, ইন্টারফেরন বা এই জাতীয় উপাদানগুলোকে সাইটোকাইন বলেছি। তো এগুলো রাসায়নিক পদার্থ ক্ষরণ করে টি সেল, লিম্ফোসাইট ইত্যাদি কোষকে সক্রিয় করে এবং ম্যাক্রোফেজ অন্যান্য ফ্যাগোসাইটিক কোষের জীবাণু ধ্বংসের কাজকে বাড়িয়ে দেয়। এগুলো টি হেল্পার সেল, খুবই কাজের। আমরা একটু পরে একটি আলোচনার মধ্যে গিয়ে সেখানে দেখতে পারবো। শুধু এখানে এই জিনিসটা দেখে নেই, যেটা হচ্ছে আমাদের বি সেল। বি সেলকে যে প্লাজমা কোষ তৈরির মাধ্যমে অ্যান্টিবডি প্রডিউস করতে পারে এবং মেমোরি কোষ হিসেবে দেহের মধ্যে থাকতে পারে, তাকে বলেছি বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইটের সাথে হেল্পার টি সেল সে কী করে, সে আসলে বি লিম্ফোসাইটকে সক্রিয় করে, তার কাজকে কি করে, সক্রিয় করে, যেন সে এই অ্যান্টিবডিগুলো প্রডিউস করতে পারে। অতএব হেল্পার টি সেলগুলো সক্রিয়করণের কাজে হেল্প করে থাকে। তো এরপর সুপ্রেসর টি সেল, এই কোষগুলো দেহকে নিজ দেহের কোষ এবং বহিরাগত কোষের মধ্যে প্রভেদ করতে সাহায্য করে, খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের দেহের কোষ, অর্থাৎ দেহের মধ্যে তো অনেক ধরনের কোষ আছে, যেমন ধরে দেহের মধ্যে ভাসমান বিভিন্ন রক্তকণিকাও তো কোষীয় উপাদান। তাহলে দেহের অন্যান্য কোষগুলোকে আমাদের দেহের ডিফেন্স সিস্টেম কেন ধ্বংস করতে পারে না? সে আমাদের দেহের যে ডিফেন্স সিস্টেম, অ্যান্টিবডি কিংবা অন্যান্য রাসায়নিক উপাদানগুলো, এগুলো তো আমাদের দেহের বিভিন্ন প্রয়োজনীয় কোষগুলোকে ধ্বংস করত। মনে রাখা জরুরি, সুপ্রেসর টি সেল বা রেগুলেটরি টি সেল, এটা কিন্তু আমাদের দেহের ভেতরের যে এগুলো দেহকোষ, দেহের অভ্যন্তরের প্রয়োজনীয় কোষ, এগুলো আমাদের দেহের ডিফেন্স সিস্টেমের প্রত্যেকটা কম্পোনেন্টকে কিন্তু এরা জানিয়ে দেয়, এই তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করছো? জীবাণুর বিরুদ্ধেই যুদ্ধ করো, এটা তো তোমার নিজের শরীর, এর বিরুদ্ধে যুদ্ধ করতে যেও না। এই কারণে আমাদের দেহের মধ্যে কিন্তু এই ধরনের যে উপাদানগুলো আছে, এগুলো আমাদের দেহকে কোনো ধরনের ক্ষতি করতে পারে না। তো এটাকে আমরা বলেছি হলো সুপ্রেসর টি সেল। নিশ্চয়ই তোমাদের মনে থাকবে এই বিষয়টি। এরপর আসি আমরা, আসলে তোমরা চিত্র দেখেই বুঝতে পারছো যে এটাকে আমরা কি বলেছি, ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি। তাহলে মানবদেহের প্রতিরক্ষায় অ্যান্টিবডির ভূমিকা কি সে সম্পর্কে আমরা আলোচনা করে নিই। তো অ্যান্টিবডিকে সরাসরি আমরা বলছি ইমিউনোগ্লোবিউলিন নামে পরিচিত। অ্যান্টিবডি এটা একটা প্রোটিন উপাদান, এটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন নামে পরিচিত এবং এটা ওয়াই আকৃতির। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ওয়াই আকৃতির, এই ওয়াই আকৃতির এখানে হলো দুটো আলাদা আলাদা চেইন আছে। মাঝখানে যেটা আমরা দেখতে পাচ্ছি একেবারে ওয়াই শেপ, এটা হচ্ছে এই চেইনটাকে বলা হয় ভারী শিকল বা হেভি চেইন। এটাকে বলা হয় ভারী শিকল বা হেভি চেইন। এই অংশটাকে, এই জায়গাটাকে বলা হচ্ছে আসলে তার নেক বলা হয়ে থাকে। আর উপরে এখানে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট বা অ্যান্টিজেন সংযুক্তির স্থান, অর্থাৎ অ্যান্টিবডি কি করে, অ্যান্টিজেনকে ধরে ফেলে, রোগ জীবাণুকে এভাবে তার দুই বাহুর প্রান্ত দিয়ে কি করে আটকে ফেলতে পারে। তো এখানে আমরা দেখলাম এখানে আরও কিছু স্থায়ী অঞ্চল আছে, অর্থাৎ এর মধ্যে কিছু স্থায়ী অঞ্চল আছে, এর মধ্যে কিছু অস্থায়ী অঞ্চল আছে। অর্থাৎ লাইট চেইন যেগুলো, হালকা শিকল যেগুলো, সেগুলোর মধ্যে কি থাকে, অস্থায়ী অঞ্চল আছে, এগুলো অস্থায়ী হয়ে যেতে পারে। তাহলে অ্যান্টিজেন সংযুক্তির স্থান এবং দুই ধরনের এরকম চেইন নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টিবডিটা তৈরি। অর্থাৎ এটি দেখতে কিসের মতো, এটি বৃহৎ ওয়াই আকৃতির প্রোটিন যা বি সেল থেকে উৎপন্ন হয়। একটু আগে আমরা বারবার বলছিলাম যে বি সেল কি তৈরি করে, প্লাজমা সেল তৈরি করে। প্লাজমা সেল থেকে আবার কি প্রডিউস হয়, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি প্রডিউস হয়। এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে, বুঝে না পড়লে, মুখস্থ করলে, একসময় খেয়ে হারিয়ে ফেললে আসলে এটাকে কখনো খুব ভালো পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব না, পরীক্ষাতেও ভালো করা সম্ভব না। তাহলে আমরা যদি এটা বুঝে পড়ি, খুব সহজেই আমরা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। তো এরপর হচ্ছে যে ব্যাকটেরিয়া বা ভাইরাসের মতো বহিরাগত অণুজীব চিহ্নিতকরণ এবং বিনাশকরণে প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? আমরা দেখতে পাচ্ছি যে একটি ভাইরাস, এটা এই ভাইরাসের চারদিকে আক্রমণ করেছে এবং ভাইরাসের যে অ্যান্টিজেন আছে সেই অ্যান্টিজেনের সাথে এরা সংযুক্ত হয়ে সেটাকে ধ্বংস করা, চিহ্নিত করা এবং ধ্বংস করার ক্ষেত্রে তারা কাজ করে যাচ্ছে। তো একই ধরনের দুটি ভারী পলিপেপটাইড শিকল, ওই যে হেভি চেইন যেটাকে বলেছি, দুটি ভারী শিকল, এই দুটি হচ্ছে পলিপেপটাইড, পিঙ্ক কালার যে শিকল দুটি, এই দুটি ভারী শিকল। আর পাশে যে দুটি হালকা সবুজ কালার, এই দুটি হচ্ছে হালকা শিকল। আর উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্টিজেন সংযুক্তির স্থান দেখানো হয়েছে, যেখানে অ্যান্টিজেন এসে সংযুক্ত হতে পারে। ভারী শিকলে প্রায় 440 অ্যামিনো অ্যাসিড একক এবং হালকা শিকলে প্রায় 220টি অ্যামিনো অ্যাসিড একক থাকতে দেখা যায়। আসলে এই যে ইমিউনোগ্লোবিউলিন, এগুলো যেহেতু প্রোটিনাস উপাদান, এই জন্য এদের একক কি, অ্যামিনো অ্যাসিড। ভারী শিকলে 440টি, তার অর্ধেক সংখ্যক হালকা শিকলে অর্থাৎ 220টি।
আর শিকলগুলোর মাঝখানে যে বন্ড দেখা যায়, এই যে দুটি শিকলের মাঝখানে এই যে কালো রঙের যে আমরা বন্ড দেখতে পাচ্ছি, এই বন্ডগুলোকে আমরা বলেছি হলো ডাইসালফাইড বন্ড। এই বন্ডগুলোকে বলেছি ডাইসালফাইড বন্ড। এই বন্ডগুলো দিয়ে একটি শিকল আরেকটি শিকলের সাথে যুক্ত অবস্থায় থাকতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইমিউনোগ্লোবুলিন কিংবা অ্যান্টিবডি কত ধরনের সেটা আমাদের জেনে রাখা জরুরি। তো আমরা দেখতে পাচ্ছি যে ইমিউনোগ্লোবুলিন এ, ডি, ই, জি, এম, এই ধরনের ইমিউনোগ্লোবুলিনগুলো পাওয়া যায়। 5 ধরনের ইমিউনোগ্লোবুলিন আছে। এটাকে আইজিএ, আইজিডি, আইজিই, আইজিজি এবং আইজিএম নামে। তো আমরা পাশে এখানে দেখতে পাচ্ছি যে এই ইমিউনোগ্লোবুলিনগুলোর ক্ষেত্রে আবার এখানে কি দেখতে পাচ্ছি, এগুলো মনোমার, কিছুটা আছে মনোমার, কিছুটা আছে ডাইমার, আর কিছুটা আছে পেন্টামার। এগুলো হচ্ছে মনোমার, যেটা পাশাপাশি দুটো ওয়াইয়ের মতো শিকল দেখা যাচ্ছে, এগুলো সবগুলো মনোমার। কে মনোমার? ইমিউনোগ্লোবুলিন ডিইজি, ডিইজি এরা হচ্ছে মনোমার। আর ডাইমারকে ইমিউনোগ্লোবুলিন এ, সে হচ্ছে ডাইমার। তার মানে এখানে দুটো একসাথে যুক্ত হয়েছে। আর পেন্টামার 5টা একসাথে এরকম যুক্ত হয় ইমিউনোগ্লোবুলিন এম। তাহলে সহজে মনে রাখতে হবে আমাদের ডিইজি এগুলো হচ্ছে মনোমার, ইমিউনোগ্লোবুলিন এ এটা হচ্ছে ডাইমার, আর পেন্টামার এটা কে? এটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম। আমরা খুব সহজেই এই 5টির নাম মনে রাখবো। অনেক সময় পরীক্ষায় সরাসরি এগুলো নামগুলো লিখতে বলে। তো এবার আমরা দেখে নেই যে অ্যান্টিবডির প্রকারভেদের ক্ষেত্রে চিত্রগুলো সহ যদি আমরা পাশাপাশি একটু দেখি, আলোচনা করি এবং এরা কোথায় থাকে, কোন ধরনের অ্যান্টিবডি কোথায় থাকে সেটা একটু দেখে নেই। যে ইমিউনোগ্লোবুলিন এ, এটাকে আমরা কি বলেছি যে অন্ননালী, শ্বাসনালী এবং রেচনজনন নালীতে পাওয়া যায়। এরা এই সকল অঞ্চলে জীবাণুর কলোনি গঠন এবং বংশবিস্তারে প্রতিহত করে। এছাড়া লালা, অশ্রু এবং দুধেও ইমিউনোগ্লোবুলিন এ পাওয়া যায়। এই যে কোথায় লোকেশনগুলো, কোন কোন অঞ্চলে পাওয়া যায়, এগুলো কিন্তু খাতায় আলাদা করে নোট করতে হবে। বিস্তারিত আলোচনা নোটের মধ্যে লেখার দরকার নেই। ছোট ছোট এই তথ্যগুলো যদি লিখে নাও আর এগুলো যদি একটু ভালো করে বারবার দেখো, রিভিশন করো, অনুশীলন করো, তাহলেই কিন্তু একটি বিষয় সম্পর্কে পরিষ্কার বা স্বচ্ছ ধারণা পাওয়া সম্ভব। এরপর আসি হলো ইমিউনোগ্লোবুলিন ডি। সেরামে খুব অল্প পরিমাণে পাওয়া যায়। এখন যদি প্রশ্ন করা হয় সেরাম কি, তাই না? কিংবা অনেকে আমাকেও প্রশ্ন করতে পারো, স্যার সেরাম বলতে কি বুঝি? সেরাম হচ্ছে আমাদের রক্তকণিকার যে অংশটা জমাট বাঁধার পর একেবারেই প্রোটিনাস, অর্থাৎ আমরা যেটাকে বলছি রক্তের মধ্যে যে কি থাকে, দুটি অংশ থাকে, একটা হলো রক্তের প্লাজমা আর একটা হলো কি রক্তকণিকা। প্লাজমাটার যে প্রোটিনাস অংশটা সেটা যদি আলাদা করা হয়, জমাট বাঁধা অংশটা আলাদা করা হয়, করার পরে যে অংশটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে কি সেরাম। হালকা হলুদাভ এক ধরনের উপাদান হচ্ছে কি রক্তের সেরাম। তাহলে সেরামে খুব অল্প পরিমাণে পাওয়া যায়। এরা মূলত অ্যান্টিজেন রিসেপ্টর হিসেবে কাজ করে আর অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান তৈরিতে বেসোফিল এবং মাস্ট কোষকে কি করে? সক্রিয় করে। অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান তৈরিতে বেসোফিল এবং মাস্ট কোষকে সক্রিয় করে। এই কাজগুলো সম্পর্কে একটু ধারণা থাকা জরুরি। এরপর হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই। এরা অ্যালার্জির বিরুদ্ধে আবদ্ধকরণ প্রক্রিয়ায় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। আমাদের দেহে বিভিন্ন ধরনের অ্যালার্জিক্যাল বিষয় থাকে। মাস্ট এবং বেসোফিলকে হিস্টামিন ক্ষরণের জন্য উদ্দীপ্ত করে। আমরা জানি যে আমরা এই মাস্ট এবং বেসোফিল এগুলো থেকে এক ধরনের রাসায়নিক উপাদান ক্ষরণ হিস্টামিন। এছাড়া কৃমি জাতীয় পরজীবীকে প্রতিহত করে। এই ধরনের অ্যান্টিবডিগুলো আমাদের বডিতে 5 ধরনের অ্যান্টিবডি থাকে। আমরা আলোচনা করছি অ্যান্টিবডিগুলো সম্পর্কে এবং এই পর্যায়ে ইমিউনোগ্লোবুলিন ই নিয়ে আলোচনা করছি, যারা কৃমি জাতীয় পরজীবীকে প্রতিহত করতে পারে। এরপর এরা আক্রমণকারী অণুজীবের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থার বেশিরভাগই নিয়ন্ত্রণ করে থাকে। অমরা ভেদ করে মায়ের দেহ থেকে ভ্রূণের দেহে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। ইমিউনোগ্লোবুলিন জি। এরপর হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম। একমাত্র ওই পেন্টামেয়ারযুক্ত যে অংশটা তাকে বলছে ইমিউনোগ্লোবুলিন। এটি বি সেলের সারফেসে মনোমার হিসেবে উপস্থিত থেকে সেখান থেকে অ্যান্টিজেন আবদ্ধকরণে রিসেপ্টর হিসেবে কাজ করে। তো অ্যান্টিবডির ক্রিয়া কৌশল, কীভাবে একটা অ্যান্টিবডি কাজ করে সেটা আমরা একটু দেখে নেই। এটা হচ্ছে একটি প্রতিরক্ষা কোষ, প্রতিরক্ষা সেল, এটাকে ধরে নেই। তাহলে তার সাথে কি আছে, যে প্রতিরক্ষা কোষের সাথে কে যুক্ত হয়? একটা এখানে প্রতিরক্ষা কোষের একটা রিসেপ্টর থাকে, একটা গ্রাহক থাকে। সেই গ্রাহকের সাথে যুক্ত হয় অ্যান্টিবডি। এবং এটা আমরা দেখতে পাচ্ছি একটি আক্রান্ত কোষ, যে আক্রান্ত কোষের মধ্যে অনেকগুলো অ্যান্টিজেন দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো ব্যাকটেরিয়া কিংবা অন্যান্য জীব হতে পারে। এই আক্রান্ত কোষের মধ্যে যে অ্যান্টিজেনের সাথে যুক্ত হয় কি আবার অ্যান্টিবডি। তাহলে এই অ্যান্টিবডি যুক্ত হওয়ার পরে এই অ্যান্টিজেনগুলোকে কি করে? ধ্বংস করে। ফলে এভাবেই এই কোষটা কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। তাহলে আমাদের দেহের বিভিন্ন প্রতিরক্ষা কোষ, তার মধ্যে রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরগুলোর সাথে অ্যান্টিবডি যুক্ত হয়। এই অ্যান্টিবডি আবার
অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন সংযুক্তির যে আমরা ওয়াই আকৃতির শেপ দেখলাম, যেখানে অ্যান্টিজেন সংযুক্তির স্থান, তার সাথে যুক্ত করে অ্যান্টিজেনকে কী করে সংযুক্তকরণ করে, চিহ্নিতকরণ করে, ধ্বংস করে ফেলে। এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহের মধ্যে এই কাজটা হয়। তো এখানে কতগুলো ধাপ আছে, ধাপগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। আবার একটু দেখি আমরা, এখানে কয়েকটা ধাপ দেখতে পাচ্ছি। একটি হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন, নিউট্রালাইজেশন এবং অ্যাগ্লুটিনেশন। কমপ্লিমেন্ট কি করবে, ওই যে প্রতিরক্ষা কোষের সাথে কমপ্লিমেন্ট ফিক্সড করবে এবং এখানে যে অ্যান্টিজেনটা আসবে অ্যান্টিজেনকে নিষ্ক্রিয়করণ করবে। অ্যাগ্লুটিনেশন তার সাথে আবার কি করবে, যুক্ত হয়ে এটাকে ধ্বংস করে ফেলবে। এই তিনটি প্রসেস আবারও মনে রাখি, কিংবা আমরা অ্যারো চিহ্ন দিয়ে খাতায় লিখতে পারি। একটা হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন, অ্যান্টিবডির ক্রিয়া কৌশল, কমপ্লিমেন্ট ফিক্সেশন, নিউট্রালাইজেশন এবং অ্যাগ্লুটিনেশন। এই প্রসেসের মাধ্যমে আসলে এই ধরনের অ্যান্টিবডিগুলো বিভিন্ন জীবাণু ধ্বংসের ক্ষেত্রে কাজ করে। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় টিকার ভূমিকা, টিকা ভ্যাকসিন কিভাবে আমাদের দেহের মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে, খুবই মজার বিষয়। চলো আমরা বিষয়টি একটু জেনে নেই। কি এটা দেখে কি মনে হচ্ছে যে এরকম কোনো টিকা আবিষ্কৃত হয়েছে কি না? না, আসলে খুবই দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এখনও এই ভাইরাসের কোভিড-19 কোনো টিকা আবিষ্কৃত হয়নি। তো যদি আবিষ্কৃত হয় সে প্রত্যাশা আমরা বসে আছি কিন্তু সবাই। তো যাই হোক, টিকা একটি জৈব প্রস্তুত উপাদান যা সুনির্দিষ্ট রোগ জীবাণুর বিরুদ্ধে দেহে একটি উন্নত প্রতিরক্ষামূলক ব্যবস্থা তৈরি করতে পারে। এখন যদি প্রশ্ন করা হয় টিকা কেন দেয়া হয়, টিকা দেয়া হয় এই কারণে যে ছোটোবেলা থেকে তোমরা অনেকেই টিকা গ্রহণ করছো, বড় হয়েও বিভিন্ন রোগের টিকা নিতে হয়। যেমন হ্যাপাটাইটিস বি এর টিকা অনেকেই বড় হওয়ার পরে যে কোনো সময় নিতে পারে। তো যাই হোক, এই যে টিকাগুলো কেন নিতে হয়, টিকা মানুষ কেন আগে থেকে দেয়? কারণ যে রোগ আমাদেরকে আক্রমণ করবে সেই রোগের জীবাণু দিয়েই কিন্তু টিকা তৈরি করা হয়। তো আমরা হয়তো একটু পরে সেই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত জানবো। তবে এখানে শুধু জেনে নেই যে টিকাটা তৈরি করা হয় জৈব প্রস্তুত উপাদান যা সুনির্দিষ্ট রোগ জীবাণুর বিরুদ্ধে দেহের মধ্যে একটা ডিফেন্স সিস্টেম তৈরি করবে। টিকা মানে এই নয় সে নিজে গিয়ে রোগ জীবাণুর বিরুদ্ধে কাজ করবে। টিকা মানে হচ্ছে এই রোগ সম্পর্কে বডিকে আগে থেকেই প্রস্তুত করে রাখা, অ্যান্টিবডি প্রডিউস করে সেই রোগ সম্পর্কে বস্তুকে বা সেই রোগ সম্পর্কে আমাদের দেহকে কি করা, প্রস্তুত করে রাখা। সেটা হচ্ছে টিকার কাজ। আবার বলি, টিকা কোনো ওষুধ নয়, ভ্যাকসিন কোনো ওষুধ নয়। ভ্যাকসিন কোনো সরাসরি রোগ জীবাণুর বিরুদ্ধে কাজ করে না। রোগ জীবাণুর বিরুদ্ধে কাজ করার জন্য আমাদের বডিতে ডিফেন্স সিস্টেম তৈরি করে রাখে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে। তো টিকা কে আবিষ্কার করে, আমরা ফার্স্ট আলোচনার মধ্যে আমরা জেনেছিলাম প্রথম পর্বের মধ্যে গত ক্লাসে যে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার 1796 উনি আসলে কাউপক্সের যে জীবাণু আছে সেটা দিয়ে মানুষের স্মল পক্স যেটা হয়েছিল চিকেন পক্স, সেই স্মল পক্সের যে টিকা বা অ্যান্টিবডি ছিল সেটা তিনি আবিষ্কার করেন এবং অনেক মানুষের জীবন তিনি তার মাধ্যমে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেভ করার জন্য আসলে সহায়তা করেছেন। তা আমরা প্রত্যাশা করছি আমাদের সামনে এরকম কোনো একজন আসবেন মানুষ যিনি আসলে এই মুহূর্তে করোনার ক্রান্তিকালে উনি হয়তো আমাদেরকে রক্ষা করার ক্ষেত্রে কাজ করবেন। তো এই জন্যই আসলে জীববিজ্ঞান আজকের দিনে কিন্তু আসলে অন্য কোনো সাবজেক্টকে আমি আসলে লিঙ্ক করছি না, যে আজকের দিনে আসলে যাদের জীববিজ্ঞান সংক্রান্ত জ্ঞান বা অণুজীববিজ্ঞান সংক্রান্ত জ্ঞান যত বেশি ভালো আছে, যত বেশি কনসেপ্ট ক্লিয়ার আছে, তারাই কিন্তু আজকের দিনের এই অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে। এখানে আসলে কোনো ফিজিশিয়ান, এখানে আসলে কোনো ফিজিক্সের কোনো ব্যক্তি কিংবা রসায়ন সম্পর্কে গবেষণা করেন এমন কোনো ব্যক্তির কাজ নয়। এই মুহূর্তে কাজ হচ্ছে অণুজীববিজ্ঞানীর কাজ, মাইক্রোবায়োলজিস্টদের কাজ। তাদের মাধ্যমে কিন্তু আমরা চাইলে আজ এই পরিত্রাণটুকু পেতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলি যে বায়োলজি হচ্ছে জীবন সঙ্গীন বিজ্ঞান। এটাকে ভালোভাবে পড়তে হবে, এটাকে মুখস্থ না, এটাকে আত্মস্থ করতে হবে, বুঝে বুঝে এই বিষয়গুলো পড়তে হবে। তো আমরা দেখে নিলাম একজন মহামানব যাকে বলাই যায়, যিনি হচ্ছে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার্স। উনি সর্বপ্রথম টিকা আবিষ্কার করেন। টিকা তৈরির কলাকৌশল কি, কীভাবে টিকা প্রস্তুত করা হয়? তোমরা জানো যে মিথো প্যাথোজেন দিয়ে টিকা প্রস্তুত করা হয়। প্রজননে অক্ষম এমন জীবিত প্যাথোজেন ব্যবহার করা হয় যেগুলো স্টেরাইল করা হয়, যারা পরবর্তীতে আর কি করতে পারে না, অন্য কোনো জীবাণু তার থেকে আর প্রডিউস করতে পারে না। খুব কাছাকাছি সম্বন্ধপরতার প্যাথোজেন ব্যবহার করা হয় যা পোষক কোষ দেহের কোনো ক্ষতি করে না। অর্থাৎ এমন অনেক, যেমন কোভিড-19, এটা হয়তো করোনা ভাইরাসের এইটা হয়তো মানবদেহের শ্বাসনালীর জন্য বা অন্যান্য অর্গানগুলোর জন্য খুবই থ্রেটফুল, কিন্তু এই কোভিডের আরও অনেক
ধরনের কাছাকাছি সম্বন্ধপরতার অনেকগুলো স্পিসিস থাকতে পারে, যারা হয়তো মানুষের এত ক্ষতি করছে না, অন্য কোনো জীবের এত ক্ষতি করছে না, তাদের দিয়ে হয়তো দেখা যাবে যে একদিন, কিংবা কোভিড থেকে সরাসরি নির্জীব করে, কোভিড-19কে নির্জীব করে হয়তো একদিনের টিকা বানানো সম্ভব হবে। তো এরপর যে টিকা প্রস্তুতিতে কখনো কখনো প্যাথোজেনের অংশ বিশেষকেও ব্যবহার করা হয়, সরাসরি একেবারেই প্যাথোজেন বা জীবাণুটাকে না, জীবাণুর অংশ বিশেষকে দিয়েও কিন্তু আসলে আমরা এই টিকা আবিষ্কার করতে পারি। তাহলে বিষয়টা দাঁড়ালো যে প্যাথোজেন, মিথোপ্যাথোজেন দিয়ে টিকা আবিষ্কার করা যায়, টিকা তৈরি করা যায়, এবং খুব কাছাকাছি সম্বন্ধপরতার প্যাথোজেন দিয়ে টিকা তৈরি করা যায়, এবং যেটা হচ্ছে কি সরাসরি ওই জীবাণুর অংশ বিশেষ দিয়ে প্যাথোজেন তৈরি করা যায়। জীবাণুর যে অংশ বিশেষ আছে এটা দিয়ে আমরা কি তৈরি করতে পারি? এটা দিয়ে আমরা অ্যান্টিবডি তৈরি করতে পারি। তাহলে আমরা টিকার প্রতিরক্ষা ব্যবস্থা একটু দেখে নেই। এই চিত্রটি যদি খুব ভালোভাবে বুঝতে পারো, তাহলে টিকা এবং আমাদের দেহের মধ্যে টিকা কী ধরনের রেসপন্স তৈরি করে সে বিষয়টা সম্পর্কে কিন্তু একটা ভালো ধারণা তৈরি হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধরে নেই মানবদেহের মধ্যে কোনো একটি টিকা তৈরি করে রোগ জীবাণু দিয়েই টিকা বানানো হয়। আবারও বলি, জীবাণুর যে অ্যান্টিজেনটা আছে সেটাকে ব্যবহার করেই টিকা তৈরি করা হচ্ছে। তাহলে মানুষের দেহের মধ্যে ধরে নাও যে হাম রুবেলা এর টিকা মানুষের দেহে MMR, তোমরা জানো যে হাম রুবেলার টিকা বা এই জাতীয় 3টা রোগের ক্ষেত্রে কাজ করে, অথবা BCG টিকা, অথবা হেপাটাইটিস B এর টিকা, এই ধরনের কোনো একটা টিকা দেহের মধ্যে প্রবেশ করানো হলো আগে। তাহলে এই টিকাটা যখন প্রবেশ করানো হয়, এটাকে আমরা ব্যাকটেরিয়া বলছি। টিকার ভেতর দিয়ে জীবাণু ঢোকালাম, জীবাণু বা ব্যাকটেরিয়া যে অ্যান্টিজেন আছে, এই অ্যান্টিজেনকে সরাসরি বি কোষের কাজ হলো, দেহের মধ্যে যদি কোনো জীবাণু প্রবেশ করে সে প্রহরী, অতন্দ্র প্রহরীর মতো কাজ করে। বি কোষ এসেই বলে হ্যালো, শো ইউর আইডি। তখন জীবাণু হয়তো বুঝে ফেলে যে এটা হচ্ছে বি কোষ। জীবাণু তো আসলে আইডি দেখাতে ব্যর্থ, এটা রূপক অর্থে, গল্পের অর্থে বলছি আমি। তো বি কোষটা কী করে? প্রহরী কিংবা সে সেন্ট্রির মতো কাজ করে। হ্যাঁ, সে কি করে? সর্বপ্রথম তাকে বলে যে হ্যাঁ দাঁড়াও, আমি তোমাকে চেক করব, তুমি কে। তখন বি কোষটা আসলে প্লাজমা কোষ প্রডিউস করে, অনেক প্লাজমা কোষের মাধ্যমে সে অ্যান্টিবডি প্রডিউস করে, বুঝতে পারে যেটা হচ্ছে জীবাণু। তাহলে এর মধ্যে তাহলে সে তখন শেষ পর্যন্ত অনেকগুলো যখন অ্যান্টিবডি প্রডিউস হয়, তখন সে বলে জীবাণুর বিরুদ্ধে আক্রমণ, অর্থাৎ এভাবেই জীবাণুকে ধ্বংস করে ফেলে। আমরা জানি যখন টিকার মাধ্যমে জীবাণু প্রবেশ করলো, তখন অ্যান্টিজেনের সাথে কে? বি লিম্ফোসাইট, সে এসে অ্যান্টিজেনকে কি করে? প্রথমে আইডেন্টিফাই করে, তারপর সে কি করে? নিজে এখানে অনেকগুলো ক্লোন তৈরি করে, তার অনেকগুলো বি কোষের ক্লোন তৈরি করে, বি লিম্ফোসাইট কোষ, মনে রাখতে হবে। ক্লোন তৈরির পর সে নিজে আবার আরও কিছু ক্লোন বানায়, সেগুলোর নাম হয় বি মেমোরি কোষ। বি কোষটা তো যে জীবাণুকে চিনলো, সে কিন্তু এবার তার মেমোরি তৈরি হলো, সে অভিজ্ঞ, সে ওই জীবাণুকে, দেহের ভেতরের প্রবেশিত জীবাণুকে সে চিনতে পারে, সে কিন্তু এবার অভিজ্ঞ। তাহলে এই অভিজ্ঞগুলোকে বলছি আমরা মেমোরি বি কোষ। কিছু বি কোষ আবার কি তৈরি করে? প্লাজমা কোষ তৈরি করে। প্লাজমা কোষের কাজ হলো এরা অ্যান্টিবডি প্রডিউস করা। অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন সংবন্ধিত হয়ে এই জীবাণুটাকে কি করে? ধ্বংস করে ফেলে। ফলে বাইরে থেকে আগত এমনি তো নিষ্ক্রিয় বা মৃত উপাদান প্যাথোজেন দিয়ে আমরা আসলে অ্যান্টিবডি প্রডিউস করি। তাহলে এই অ্যান্টিবডিগুলো কি হচ্ছে? সরাসরি এই জীবাণুর বিরুদ্ধে কাজ করে। আর মেমোরি বি সেল বডিতে কিন্তু শক্তিশালী একটা অ্যান্টিবডি প্রডিউসের কারখানা হিসেবে থেকে গেল, বা অতন্দ্র প্রহরী হিসেবে, আরও শক্তিশালী যোদ্ধা হিসেবে থেকে গেল। এটা হচ্ছে প্রাইমারি প্রতিক্রিয়া। এবার আমরা টিকার সেকেন্ডারি প্রতিক্রিয়াটা দেখে নেই। আমরা সেকেন্ডারি প্রতিক্রিয়া দেখলাম। এবার আর বাইরে থেকে ইনজেক্ট করে আমরা আর কিছু প্রবেশ করলাম না, এমনি এমনি জীবাণু কারো দেহের ভেতরে প্রবেশ করলো। তো এই জীবাণু যখন প্রবেশ করলো, তখন আগে থেকেই মেমোরি বি সেল সে কিন্তু আগে থেকেই জানে, ও তুমি, হ্যাঁ আমি তো তোমাকে চিনি, অনেক দিন থেকে তোমার জন্য আমি ওয়েট করতেছি, ওকে আই ওয়ান্ট টু ফাইট উইথ ইউ। তো এবার সে কি করলো? সে নিজে সোলজার বাড়িয়ে ফেললো, সৈন্য সংখ্যা বাড়িয়ে ফেললো। মেমোরি বি কোষগুলো অনেক ক্লোন করে সৈন্য বাড়িয়ে ফেললো। একদিকে সে কিছু মেমোরি সেল হিসেবে থেকে গেল, আর একদিকে সে প্লাজমা কোষ নামে আরও কিছু শক্তিশালী সোলজার বানিয়ে ফেললো। প্লাজমা কোষ কী করলো? স্বভাবতই প্লাজমা কোষের কাজ হলো এই অ্যান্টিবডি প্রডিউস করা। তো এই অ্যান্টিবডিগুলো দেহে তৈরি করার মাধ্যমে এই জীবাণুর বিরুদ্ধে দেহের মধ্যে শক্তিশালী একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়ে গেল। ফলে এই রোগ জীবাণু যতই মানুষের দেহে প্রবেশ করুক, আর এটা কি করতে পারে না? মানুষের কোনো ক্ষতি করতে পারে না। তাহলে ফার্স্ট স্টেজে, প্রাইমারি ফেজে দেখলাম যে আমরা জীবাণু প্রবেশ করালাম, দেহকে সক্রিয়করণ করে রাখলাম সেই জীবাণুর বিরুদ্ধে কাজ করার জন্য, আর পরে ওই জীবাণুটা যদি প্রবেশ করে সেকেন্ডারি ফেজে দেখলাম তাহলে মানুষের আর কোনো ক্ষতি হচ্ছে না। এই হচ্ছে টিকা বা ভ্যাকসিনের মূল কাজ। তো আমরা প্রাইমারি প্রতিক্রিয়ায় যে কাজগুলো দেখেছি সেটা চিত্রের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছি। বি লিম্ফোসাইট ক্লোন করে, প্লাজমা কোষ তৈরি করে, বি মেমোরি কোষ তৈরি হয়, অ্যান্টিবডি প্রডিউস করে। সেকেন্ডারি প্রতিক্রিয়ায় এই বি মেমোরি কোষগুলো আবার প্যাথোজেন বা জীবাণুকে
সংবন্ধন করে এবং এগুলোর ক্লোন তৈরি করে এবং প্লাজমা কোষ তৈরি করে আর নিজেও কিছু আবার দেহের মধ্যে থেকে যায়। এভাবে তারা প্রাইমারি এবং সেকেন্ডারি প্রতিক্রিয়া ব্যবস্থা তৈরি করার মাধ্যমে দেহকে একটা শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে নিয়ে যায়। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বি সেল, বি লিম্ফোসাইট, সে বলছে স্টপ শো আইডি, তার মানে জীবাণুকে প্রবেশের আগে সে কী করে নিজের একটু পাণ্ডিত্য জাহির করে, হ্যাঁ আমি তোমাকে চিনি, দাঁড়াও কে তুমি, তোমার পরিচয় দিয়ে যাও। দেহের মধ্যে যে জীবাণু প্রবেশ করুক তাকে কিন্তু এই বি সেলকে ফেস করতে হয়, ফেস করে দেহের ভিতরে প্রবেশ করতে হয়। কিন্তু করোনা বা কোভিড-19 এই বি সেলকেই কিল করতেছে, অর্থাৎ বি সেলকে দেখলেই যেই তার সামনে যাচ্ছে কোভিড-19 কিংবা এই জাতীয় শক্তিশালী যেগুলো আছে যারা আমাদের ইমিউনো সিস্টেমকেও ধ্বংস করে ফেলতে পারে, এই জীবাণুগুলো বি সেলকে এদেরকেই ধ্বংস করে ফেলতেছে। ফলে আমাদের দেহের মধ্যে আসলে ওই ধরনের অ্যান্টিবডিগুলো প্রডিউস হওয়ার আর ক্ষমতা তৈরি হচ্ছে না। তবে হ্যাঁ, যার দেহের মধ্যে অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা অনেক বেশি, যার দেহটা মোটামুটি নিরোগ, যে নিয়ম মেনে চলে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বি সেলগুলো অনেক বেশি পরিমাণে প্রডিউস হয়, টি লিম্ফোসাইট অনেক বেশি পরিমাণে প্রডিউস হয় এবং তার দেহের মধ্যে যে অন্যান্য কোষগুলো আছে, ইন্টারফেরন, মাস সেল এবং ম্যাক্রোফেজ সেলগুলো, নিউট্রোফিল, এগুলো সবাই মিলে কিন্তু একটা ভালো প্রতিরক্ষা তৈরি করে। তখন কিন্তু জীবাণু নাজেহাল অবস্থার মতো তৈরি হয়। আর এই ধরনের সেলগুলো প্রডিউস করার জন্য আসলে আমাদের বডিকে বুস্ট আপ করতে হয়, আমাদের নিয়মিত ব্যায়াম করতে হয়, পরিমিত আহার গ্রহণ করতে হয়, সুষম খাদ্য গ্রহণ করতে হয় এবং যে খাবারগুলো আসলে আমাদের ইমিউনো সিস্টেমটাকে ভালো রাখে এই কাজগুলো করতে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যাশা করছি তোমরা ঘরে থেকে এই মুহূর্তে যেমন এই কাজ পড়াশোনাও যেমন করছো, পাশাপাশি নিজেদেরকে কিন্তু এই অনুশীলনগুলোর মধ্যেও তোমাদেরকে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখে নেই যে মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থায় স্মৃতিকোষের ভূমিকা কি। একটু আগে আমরা মেমোরি বি সেল সম্পর্কে জানলাম। কোত্থেকে বি সেল প্রডিউস হয়? আবারও বলি, বি লিম্ফোসাইটগুলোই বি মেমোরি কোষে প্রডিউস হচ্ছে। আমাদের আজকে একেবারে সময়ের প্রায় শেষ দিকেই চলে এসেছি আমরা, তবে আমরা খুব দ্রুত এই কাজটা করে ফেলি। যে স্মৃতিকোষগুলো কি করে, এটা শ্বেত রক্তকণিকা থেকে প্রডিউস হয় এবং আমরা জানি যে মেমোরি টি কোষ, মেমোরি বি কোষ, এগুলো স্মৃতিকোষ। আর মেমোরি টি কোষকে আবার দুভাগে ভাগ করেছি, একটি হচ্ছে কেন্দ্রীয় মেমোরি টি কোষ আর একটা হচ্ছে ইফেক্টর মেমোরি টি কোষ, এই দুই ভাগে এটাকে আমরা ভাগ করেছি। তো কেন্দ্রীয় মেমোরি টি কোষ তারা কি করে, সরাসরি জীবাণুকে শনাক্তকরণ করতে পারে, তার বিরুদ্ধে অ্যান্টিবডি প্রডিউসের ক্ষেত্রে সহায়তা করে থাকে। আর মেমোরি বি কোষ আমরা জানলাম অ্যান্টিজেন মেমোরি বি কোষ, সে প্লাজমা কোষ তৈরি করতে পারে এবং পাশাপাশি এই মেমোরি বি কোষ নিজেও দেহের ভেতরে অতন্দ্র প্রহরী হিসেবে কিন্তু এখানে কাজ করতে পারে। তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে এতক্ষণ ভালোভাবেই আলোচনা করলাম, ভালোভাবে জানলাম যে মেমোরি টি সেল এবং মেমোরি বি সেল এগুলো কীভাবে আমাদের দেহকে সুরক্ষা করে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একেবারেই আমাদের আলোচনা শেষ প্রান্তে আছি, তো কিছু মূল্যায়ন দেখে নেই। ম্যাক্রোফেজ কি, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসার উপযোগী। ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলের মধ্যে পার্থক্য কি আমরা জানলাম। সেকেন্ড লেয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল দুটো আলাদা আলাদা উপাদান, যদিও উভয়ই শ্বেত রক্তকণিকার উপাদান। ম্যাক্রোফেজ তৈরি হয় মনোসাইট থেকে আর নিউট্রোফিল তো নিউট্রোফিলেই। এরপর হচ্ছে এগুলোর পার্থক্য, কীভাবে কাজ করে, দেহের প্রতিরক্ষায় ম্যাক্রোফেজের ভূমিকা কি আমরা জানলাম। ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, প্রক্রিয়াটা কি, এবং দেহের প্রতিরক্ষায় ফ্যাগোসাইটোসিস একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এটা অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে সৃজনশীলের সাথে, উদ্দীপকের সাথে মিল রেখে প্রশ্ন কিন্তু হয়েও যেতে পারে। এরপর হচ্ছে অ্যান্টিবডি কি, সহজাত এবং অর্জিত প্রতিরক্ষার মধ্যে পার্থক্য কি, সহজাত ইননেট এবং বা ইনবর্ন, আর একটা হচ্ছে অ্যাকিউরেট, যেটা শেষ পর্যন্ত আমরা যে ভ্যাকসিন বা অ্যান্টিবডি প্রোডাকশন এই বিষয়গুলো সম্পর্কে জানলাম। অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থার কৌশল, কিভাবে অর্জিত প্রতিরক্ষা, টিকা তৈরির কৌশলের মাধ্যমে প্রাইমারি সেকেন্ডারি যে বিষয়টা আমরা আলোচনা করলাম তা দিয়ে আমরা কিন্তু এই প্রশ্ন উত্তর করতে পারবো। এবং এর পাশাপাশি হচ্ছে যে অর্জিত জ্ঞান এবং কর্মপ্রক্রিয়া নিয়ন্ত্রিত হয় অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে, এই উক্তিটি বিশ্লেষণ করো। এই ধরনের উক্তি উদ্দীপকের সাথে মিলিয়ে আসলে উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো হতে পারে। এরপর আমরা আরও দেখে নেই যে মূল্যায়নে ভ্যাকসিন কি, এই ধরনের প্রশ্ন অনেক সময় আসে। টিকা তৈরিতে কী কী বিষয় লক্ষ্য রাখা দরকার, ওই যে মৃত উপাদান বা মৃত প্যাথোজেনকে দিয়ে, অংশবিশেষ দিয়ে অথবা কাছাকাছি সম্বন্ধপরতার বিষয় দিয়ে, এগুলো মনে হয়। টিকা তৈরির কৌশল ব্যাখ্যা করো, আমরা এটা জানি কীভাবে টিকা তৈরি করতে হয়। প্রতিরক্ষা ব্যবস্থা ভ্যাকসিনের কার্যকারিতা বিশ্লেষণ করো, কীভাবে ভ্যাকসিন দেহে প্রবেশ করানোর পর এই ভ্যাকসিনটা মেমোরি বি সেল, পরবর্তীতে প্লাজমা সেল, পরবর্তীতে অ্যান্টিবডি, এগুলো প্রডিউসের মাধ্যমে কীভাবে দেহকে একটা শক্তিশালী প্রতিরক্ষা তৈরি করে রাখে আগে থেকেই, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা এগুলোর উত্তর নিশ্চয়ই দিতে পারবো। স্মৃতিকোষ কি, মেমোরি বি সেলকেই স্মৃতিকোষ বলেছি আমরা। স্মৃতিকোষ কত প্রকার? দু প্রকার, একটা হলো লিম্ফোসাইট টি এবং বি, এই দুই ধরনের হতে পারে। মেমোরি টি কোষের কার্যকারিতা সম্পর্কে জেনেছি আমরা, এবং স্মৃতিকোষ প্রতিরক্ষায় এক কার্যকরী দেয়াল, স্মৃতিকোষ প্রতিরক্ষায় এক কার্যকরী দেয়াল, এই ধরনের প্রশ্নগুলো উদ্দীপকের সাথে লিঙ্ক করে উচ্চতর দক্ষতার প্রশ্ন হিসেবে আসতে পারে। এরপর হচ্ছে ম্যাক্রোফেজ
আমরা একটা প্রশ্ন দেখি, আমরা একেবারে আমাদের শেষ প্রান্তে, যদি একটু সময় বেশি নিতে হচ্ছে 2-4 মিনিট। শরীফ কিছুদিন পূর্বে হেপাটাইটিস বি এর টিকা গ্রহণ করেছে, কিন্তু হঠাৎ সে চিকেন পক্সে আক্রান্ত। বাবা বলল দুশ্চিন্তার কিছু নেই, এই রোগ কয়েকদিনের মধ্যে সেরে যাবে এবং তোমার কখনোই এই রোগ হবে না। আমরা টিকা সম্পর্কে একটু আগে আলোচনা করলাম, সেখান থেকে আমরা কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারি যে আমরা গ নম্বর প্রশ্নে সরাসরি চলে যাই, যেহেতু উদ্দীপক রিলেটেড। শরীফ কিছুদিন পূর্বে যে উপাদানটি গ্রহণ করেছে তার কারণ ব্যাখ্যা করো। কেন সে হেপাটাইটিস বি নিয়েছে, কারণ সে ভবিষ্যতে হেপাটাইটিস বি দ্বারা যেন আক্রান্ত না হয়, এই বিষয়টা ব্যাখ্যা করতে হবে। আর শরীফের বাবা কেন বলল তার আর এ রোগ কোনো দিনই হবে না, তার কি হয়েছিল, পক্স হয়েছিল, চিকেন পক্স। একবার চিকেন পক্স হলে দেহের মধ্যে মেমোরি বি সেলগুলো অ্যাক্টিভ থাকে, পরবর্তীতে তারা অ্যান্টিবডি প্রডিউস করে রাখে, ফলে আর সেটা ঘটে না, সেটা আর হয় না। তো যাই হোক, আমরা আমাদের ক্লাসের একেবারেই শেষ প্রান্তে, হয়তো আমাদের আর একটা বিষয় আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র, এই চিত্রটার মাধ্যমে কি হচ্ছে, এই চিত্রটাকে আমরা বুঝেছি যে জীবাণু আক্রমণ এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংসকরণ, সেই প্রক্রিয়ায় উদ্দীপকের সংঘটিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্ন গ নম্বর প্রশ্নের মধ্যে আসতে পারে। সংক্রমণ থেকে প্রতিরক্ষায় চিত্রের প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কিভাবে মানবদেহকে সংক্রমণ থেকে ভালো রাখতে পারে। মেমোরি কোষ কোন কোন রক্তকণিকা থেকে উৎপন্ন হয়, সহজেই আমরা এর উত্তর দিতে পারি যেটি কোন ধরনের রক্তকণিকা থেকে উৎপন্ন হয়, নিশ্চয়ই লিম্ফোসাইট। অ্যান্টিবডি তৈরি করে কে, খুব সহজে উত্তর দিতে পারি, প্লাজমা কোষ, সে অ্যান্টিবডি তৈরি করতে পারে। টিকা তৈরিতে ব্যবহার করা হয় মৃত প্যাথোজেন, প্রজননে অক্ষম প্যাথোজেন, প্যাথোজেনের অংশবিশেষ। তিনটাই রাইট, অতএব বহুপদী সমাপ্তি সূচকের ঘ নাম্বার রাইট আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক গ্রামে 2 ব্যক্তিকে একই পাগলা কুকুর কামড়ালো। প্রথম জনের জলাতঙ্ক হলেও অন্য জনের হলো না, প্রথম জনের জলাতঙ্ক হয়েছে, পরের জনের হয়নি। এই সংক্রান্ত একটা অভিন্ন তত্ত্বভিত্তিক প্রশ্ন তোমাদের জন্য। উদ্দীপকে উল্লেখিত রোগে জীবাণুর বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারে কোনটি? লাইসোজোম, ম্যাক্রোফেজ, ইমিউনোগ্লোবুলিন, প্রাকৃতিক কিলার কোষ। নিশ্চয়ই তোমরা উত্তর কোনটা সহজে উত্তর দিতে পারছো, যেখানে গ নম্বর হচ্ছে উত্তর, কারণ এটা অ্যান্টিবডি প্রডিউস করতে পারে। আর একটা প্রশ্ন হলো, উদ্দীপকে বর্ণিত রোগের আক্রান্ত ব্যক্তির দেহে অনুপস্থিত, আক্রান্ত ব্যক্তির দেহে যে আক্রান্ত হয়েছে কি অনুপস্থিত? 1 নম্বর হলো টিকা, অ্যান্টিজেন, অ্যান্টিবডি। কোনটা? নিশ্চয়ই অ্যান্টিজেন নয়, অ্যান্টিজেন থাকলে তো আরও রোগাক্রান্ত হবে সে। টিকা এবং অ্যান্টিবডি এই দুটো অনুপস্থিত থাকার কারণে তার বডিতে ওই জলাতঙ্ক রোগ কিন্তু প্রডিউস হয়েছে। তো আমরা দুটো ঝটপট আমরা আজকের হোমওয়ার্কটা দেখে নিই। প্রতিরক্ষা ব্যবস্থায় ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলের কাজ কি? তোমরা তোমাদের ভিডিওটা আবার চালিয়ে দেখে প্রয়োজনে এই ক্লাসটাকে আবার রিভিউ করতে পারো, পাশাপাশি দেহের প্রতিরক্ষা ব্যবস্থা অ্যান্টিবডির ভূমিকা বিশ্লেষণ করো। এই দুটো হোমওয়ার্ক তোমরা যথাযথভাবে বাসায় অনুশীলন করবে, প্র্যাকটিস করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় নিয়ে ফেলেছি আজকে, অনেক অনেক ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। নিশ্চয়ই সামনে খুব শীঘ্রই তোমাদের জন্য আরও ভালো কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলেই বাসায় থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।